নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম শুভধর। গল্পের আসর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের তৈরি সমস্ত ধরনের কন্টেন্টে কোনো রকম যান্ত্রিক বা এআই এর ব্যবহার করা হয়নি। পুরোটাই মানুষের দ্বারা তৈরি বা নির্মিত। শুনতে থাকুন গল্পের আসর। ডুয়ার্সের ঘন জঙ্গলে রাতটা যেন এক বিভীষিকার থেকে কম নয়। মাঝরাতের আকাশ চিরে প্রবল বজ্রপাত আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলছে। বৃষ্টির শব্দে বনের অন্য সব আওয়াজও চাপা পড়ে গেছে। আলিপুরদুয়ারের নির্জন এলাকায় বিজন চক্রবর্তীর পুরনো বাংলোটি যেন একলা দাঁড়িয়ে লড়াই করছিল এই দুর্যোগের সাথে। অবসরপ্রাপ্ত ইনভেস্টিগেটিং অফিসার বিজনবাবু নিজের পড়ার ঘরে বসে ল্যাপটপের আলোয় কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। ঠিক তখনই হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠলেন তিনি। এত রাতে এই জঙ্গলের দিকে কে আসতে পারে? না, কেউ আসবে বলে তো আমায় আগে টেলিফোন করেনি। বিজনবাবু কথাগুলো ভাবতে ভাবতেই সতর্ক হয়ে দরজার দিকে এগোলেন। দরজা খুলতেই দেখলেন সামনে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছেন এসপি রণজয় সেন। গায়ে পুলিশের রেনকোট, কপালে লেপ্টে থাকা চুল দিয়ে জল ঝরছে। হে কি রণজয়, তুমি এই ঝড় বৃষ্টির রাতে আচমকা? আর তুমি আসবে আমাকে আগে টেলিফোন করনি তো? বিজনবাবুর কথা শুনে রণজয় ভারী গলায় দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে খবর ছিল মাওবাদীদের একটা ছোট দল আজ হাসিমের নেতৃত্বে এই জঙ্গল দিয়ে কিছু একটা পাচার করার চেষ্টা করবে। সেই রেটেই বেরিয়েছিলাম স্যার, কিন্তু মাঝ রাস্তায় জিপটা খারাপ হলো আর বৃষ্টির যা দাপট, তাই ভাবলাম আপনার এখানেই একটু আশ্রয় নিই। অনেকটা পথ তো এসেছি, শরীরটাও আর সায় দিচ্ছে না। আপনার এখানে আসার কথা থাকলে তো আমি আপনাকে টেলিফোন করতামই। বিজনবাবু রণজয়কে অত্যন্ত বিশ্বাস করেন এবং ভালোবাসেন। তিনি তৎক্ষণাৎ তাকে ভেতরে ডেকে নিলেন। আরে এসো এসো, ভেতরে এসো। ভিজে তো একদম জুবুতুবু অবস্থা। তুমি আগে এক কাজ করো, জামা কাপড় আগে পাল্টে নাও। ঠান্ডা লেগে গেলে কিন্তু শরীর খারাপ হবে। স্যার আমি ঠিক আছি, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। তাছাড়া বৃষ্টিটা একটু কমলেই আমি বেরিয়ে যাব। আরে তুমি আগে বসো তো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। বসো। বসার ঘরে রণজয়ের জন্য গরম কফির ব্যবস্থা করলেন বিজনবাবু। কফিতে চুমুক দিয়ে রণজয় সতর্ক দৃষ্টিতে চারিদিকটা দেখে নিল। তার লক্ষ্য এখন টেবিলের ওপর রাখা বিজনবাবুর সেই ল্যাপটপ। স্যার, আপনি রিটায়ার্ড করার পরও দেখছি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। কি দরকার স্যার এসব করার? নেশা নেশা, বুঝলে রণজয়, এসব একটা নেশা। দুঃশালা, এসব আবার নেশা হলো নাকি? নেশা করতে হলে করুন সিগারেট, মদ আর... রণজয় কথাটা বলতে বলতেই থমকে গেল, কিছুটা ঘাবড়ে গেল বলা চলে। ও লক্ষ্য করল ভীষণ সন্দেহের চোখে বিজনবাবু ওর দিকে তাকিয়ে আছে। তারপর খানিকটা ফিক করে হেসে রণজয় বলল, না না না, মানে মানে বলতে চাইছি যে আপনার কাজের নেশাটা এখনো কমেনি। সত্যি আপনাকে দেখে আমাদের শেখা উচিত। আচ্ছা, এই মুহূর্তে কোনো বড় কেস নিয়ে কাজ করছেন নাকি? যদিও আমি জানি এই বিষয়গুলো খুবই সিক্রেট থাকে। রণজয়, আমি এই এলাকাটা খুবই ভালোভাবে চিনি। ইদানিং জঙ্গলের ভেতরে যা চলছে তাও মাওবাদী সমস্যার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই জঙ্গল এখন আন্তর্জাতিক লজিস্টিক ব্যবসার আড়ালে একটা নরক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কম বয়সী মেয়েদের নিখোঁজ হওয়াটাও কোনো সাধারণ ব্যাপার নয়। এর পেছনে একটা বিশাল র্যাকেট কাজ করছে, আর সেই র্যাকেটের শিকড় অনেক গভীরে। আর আমি সেটারই গোপনে তদন্ত করছি। বিজনবাবুর কথাটা শোনা মাত্রই রণজয় কিছু একটা ভাবতে লাগল। তারপর চোখে মুখে উদ্বেগের ছাপ এনে বলল, মেয়ে পাচার? আপনি কি নিশ্চিত স্যার? এর কোনো অকাট্য প্রমাণ কি আমাদের হাতে আছে? রণজয়ের কথাটা শেষ হতে বিজনবাবু ল্যাপটপটা রণজয়ের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন, আছে রণজয়,
সব আছে। গত 3 বছরে কতজন নিখোঁজ হয়েছে সেই ট্রাকগুলোর নম্বর, জিপিএস লোকেশন সব আমি আলাদা আলাদা ফোল্ডারে সেভ করে রেখেছি। এমনকি অ্যাপডন লজিস্টিক্স নামের একটা কোম্পানি কিভাবে এই কাজটা করছে তার সমস্ত ডিজিটাল এভিডেন্স আমার এই পেন ড্রাইভে ফোল্ডার করে রাখা আছে। এই নাও, এই দেখো এই ফাইলগুলো। বিজনবাবু একে একে ফোল্ডারগুলো ওপেন করে দেখাতে লাগলেন। রণজয়ের চোখ চকচক করে উঠল। বিজনবাবু বুঝতেও পারলেন না যে তিনি এমন একজনকে গোপন ভাণ্ডার দেখাচ্ছেন যা ওনার জন্য ভয়ঙ্কর। স্যার, এগুলো তো ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিক্রেট ফাইল। আপনি যদি অনুমতি দেন তবে আমি এই ফাইলগুলো এখনই একটা কপি নিয়ে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিই। কাল সকালেই তাহলে আমরা ওই ডিপোতে হানা দিতে পারবো। কিন্তু রণজয়, কাজটা খুবই বিপজ্জনক। আমি ভেবেছিলাম মানবাধিকার কমিশনের সাথে এই নিয়ে কথা বলবো। স্যার, সময় কিন্তু খুবই কম। আপনি আমাকে ফাইলগুলো দিন, আমি এটা সামলে দিচ্ছি। রণজয়ের কথাটা বলেই ল্যাপটপের মধ্যে আর একটা পেন ড্রাইভ লগ ইন করল। তারপরেই সে বিজনবাবুর দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি যদি কিছু মনে না করেন আর এক কাপ কফি হবে? আরে কেন হবে না, নিশ্চয়ই হবে। তুমি বসো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। বিজনবাবু রণজয়ের ওপর অগাধ বিশ্বাসে ল্যাপটপটা তাকে দিয়ে দিলেন। রণজয় ফাইলগুলো কপি করে পেনড্রাইভটা পকেটে ঢুকিয়ে নিল। সাথেই বিজনবাবুর অজান্তে ডিলিট করে দিল ল্যাপটপ থেকে সমস্ত ফাইল। তখনই রানার ফোনটা বেজে উঠল। ওপার থেকে এক গম্ভীর কণ্ঠস্বর জিজ্ঞেস করল, কাজ সাকসেস হয়েছে? হ্যাঁ স্যার, আমাদের সন্দেহটা একদম ঠিক ছিল। এই বুড়ো বিজন চক্রবর্তী আমাদের চোখের আড়ালে সমস্ত তথ্য সংগ্রহ করে রেখেছিল। এখন সব তথ্য আমাদের হাতের মুঠোয়। এখন এই বুড়োটাকে ঝড় জলের রাতেই খালাস করে দিলে কাক পক্ষীতেও টের পাবে না স্যার। সালা বুড়োটার হেভি ট্যালেন্ট আছে মাইরি। একা একা অনেক কিছু জেনে ফেলেছে। সাব্বাস, তবে যা করবে সাবধানে। শব্দ শুনে রণজয় পেছন ফিরতেই দেখল বিজনবাবু দাঁড়িয়ে আছেন। বিজনবাবুর আর বুঝতে বাকি নেই যে তিনি এক চরম প্রতারণার শিকার হয়েছেন। তিনি চিৎকার করে উঠলেন, কে তুমি? রণজয় কোথায়? তুমি তো রণজয় নও। তাহলে কি তুমি? ঠিক ধরেছেন স্যার, আমি রণজয় নই। কিন্তু আমাকে বুঝতে যে বড্ড দেরি করে ফেললেন। বুঝতে আর বাকি রইল না যে রণজয় ছদ্মবেশে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে সে হলো রানা। বিজনবাবু তড়িঘড়ি ড্রয়ার থেকে নিজের রিভলভারটা বের করার চেষ্টা করলেন, কিন্তু রানার ক্ষিপ্রতা ছিল অনেক বেশি। ড্রয়ার খোলার আগেই রানা তাকে একটা প্রচণ্ড লাথি মেরে মাটিতে ফেলে দিল। শুরু হলো এক অসম ধস্তাধস্তি। বৃদ্ধ বিজনবাবু নিজের সমস্ত শক্তি দিয়ে লড়ছিলেন, কিন্তু রানার একের পর এক ঘুষি আর আঘাতের সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না। কয়েক মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। রানা দ্রুত ল্যাপটপ থেকে ল্যান্ড কেবল খুলে নিল এবং টেবিলের বাকি নথিপত্র নিজের রেইনকোটের পকেটে পুরে নিল। এরপর সে বাইরে থাকা তার সঙ্গীদেরকে ফোন করল। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে জঙ্গল থেকে আরও 2 জন লোক বাংলোতে ঢুকল। বুড়োটাকে চ্যাংদোলা করে জঙ্গলের গভীরে নিয়ে চল, সেখানে বাকি কাজটা শেষ করতে হবে। কোনো প্রমাণ থাকা চলবে না। কয়েকজন সঙ্গী বিজনবাবুকে কাঁধে তুলে নিল। জঙ্গলের ভেতরের পিচ্ছিল পথ দিয়ে তারা এগোতে লাগল। বৃষ্টির ঝাপটায় টর্চের আলো ম্লান হয়ে আসছে। আবে সালা, তোদের শরীরে কি শক্তি নেই নাকি? হ্যাঁ, গরুর গাড়ির মতন চলছিস কেন? তাড়াতাড়ি কর, আরো ভেতরে চল। নালার ধারে নিয়ে চল বেটাকে। ওখানে নিয়ে এই বুড়ো ভমটার শরীরে ওই কেমিক্যালটা ইনজেক্ট করে বডিটা স্বাভাবিক হার্ট অ্যাটাক মনে করাতে হবে। জানিসই তো, জাস্টিস সান্যাল আমাদের এটাই নির্দেশ দিয়েছেন। পুলিশ জানবে বুড়ো বিজন চক্রবর্তী ঝড় দেখে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছে। জঙ্গলের গভীরে সেই নালাটার কাছে পৌঁছে তারা বিজনবাবুকে মাটিতে ফেলল। পকেট থেকে সিরিঞ্জ আর একটা কেমিক্যালের শিশি বের করে বিজনবাবুর ঘাড়ের কাছে পুশ করে দিল। বিষাক্ত ড্রাগ শরীরে প্রবেশ করতেই বিজনবাবুর শরীরটা একবার কেঁপে উঠে চিরতরে শান্ত হয়ে গেল নিমেষের মধ্যে। এরপর বিজনবাবুর মৃতদেহটা নালার পাঁকে ছুঁড়ে ফেলল ওরা।
রাহুলের মৃত্যুর ঠিক 6 মাস পূর্ণ হয়েছে আজ। উত্তরবঙ্গের আকাশটা সকাল থেকেই মেঘলা, মাঝে মধ্যেই ঝিরঝিরে বৃষ্টি ডুয়ার্সের জঙ্গলের সোঁদা গন্ধটাকে আরও গাঢ় করে তুলছে। আলিপুরদুয়ারের জেলা পুলিশ সদর দপ্তরের কনফারেন্স হলঘরটিতে রাহুলের ছবির সামনে দাঁড়িয়েছিল রণজয়। গত 6 মাস ধরে এই ছবির দিকে তাকালেই রণজয়ের মনে এক অদ্ভুত শূন্যতা আর অপরাধবোধ দানা বাঁধে। ছবির মধ্যে ওর নামের আগে লেট শব্দটা যেন অতীতের সেই অন্ধকার রাতগুলোর কথা মনে করিয়ে দেয় বারবার। ঠিক তখনই রণজয়ের পাশে এসে দাঁড়ালো ইন্সপেক্টর সুমিত। সুমিতের চোখে মুখেও বিষণ্ণতার ছাপ স্পষ্ট। সে রণজয়ের কাঁধে হাত রাখল। স্যার, 8 ঘন্টা হয়ে গেল আপনি এখানে একইভাবে দাঁড়িয়ে আছেন। আমি জানি আপনি নিজেকে বারবার রাহুলের মৃত্যুর জন্য দায়ী করেন। এভাবে নিজেকে দোষারোপ করে ভেঙে পড়বেন না স্যার। রণজয় একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে চোখটা মুছল। সময়টা আর থেমে নেই সুমিত, কিন্তু আমি দেখো সেই রাতটাতেই আটকে আছি। মনে হয় রাহুল হয়তো কিছু একটা বলতে চেয়েছিল। ওর সেই শেষ মুহূর্তে হয়তো ভেবেছিল যে মানুষটাকে সে আদর্শ মনে করে আজ সেই মানুষটাই ওর মৃত্যুর কারণ। ও জানতেও পারল না যে যাকে সে আদর্শ মনে করে তার আদর্শ থেকে এক চুলো সরে দাঁড়ানোর মতন মানুষ সে নয়। তুমি জানো সুমিত, যখন যখন এই কথা ভাবি তখনই সেই ভাবনা আমাকে আজও ঘুমোতে দেয় না। আমি জানি স্যার, আপনার মনের মধ্যে কি চলছে সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আর সেজন্যই আমাদের এই তদন্ত এখনও চালিয়ে যেতে হবে। রাহুলের মৃত্যুর জন্য যারা সত্যিই দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে স্যার। স্পষ্টভাবে কথাগুলো বলতে লাগলো সুমিত। আর ঠিক তখনই ছবির সামনে থেকে সরে গিয়ে রণজয় পাশেই নিজের কেবিনে গিয়ে ঠুকল। তার সাথে সুমিতও গিয়ে ঠুকল ওর কেবিনে। তারপর চেয়ার টেনে বসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। 6টা মাস হয়ে গেল, অথচ যে মাওবাদীরা সেই রাতে পালিয়ে গিয়েছিল তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। রানাকে ধরা যায়নি। সত্যি মাঝে মাঝে নিজেকে অপদার্থ মনে হয়। রণজয়ের হতাশাগ্রস্ত কথাগুলো শোনা মাত্রই সুমিত কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই কেবিনের ভেতরে ঢুকল তিথি। টেবিলের সামনে দাঁড়িয়ে তিথি কাঁপা গলায় বলল, স্যার, মৈত্রী ম্যাম এখন কেমন আছেন? ওনার কি শরীর এখন একটু ভালো আছে? রণজয় তিথির দিকে তাকিয়ে একটু ম্লান হাসল। শারীরিকভাবে অনেকটা সুস্থ হলেও মানসিক আঘাতটাও এখনো কাটিয়ে উঠতে পারেনি তিথি। রাতের বেলা আজও হঠাৎ চিৎকার করে জেগে ওঠে। সেই ভয়াবহ ট্রাক দুর্ঘটনার কথাও ভুলতে পারছে না। তাই ঠিক করেছি আগামী 1 সপ্তাহের জন্য ওকে নিয়ে শিলিগুড়িতে যাব। কোনো একটা ভালো নার্সিংহোম স্পেশাল কেয়ারে রাখতে হবে। একজন নামী নিউরোলজিস্টকে দেখানোর অ্যাপয়েন্টমেন্টও করা আছে। একদম ঠিক ভেবেছেন স্যার। আপনার নিজেরও তো একটু বিরতির দরকার। সুমিতের কথাটা শেষ হতে কিছুক্ষণ চুপ থাকার পরে তিথি বলল, স্যার, আমার মনে হয় আপনি ম্যাডামকে নিয়ে একবার ব্যাঙ্গালোরে যান। সেখানে বেশি ভালো ট্রিটমেন্ট হয়। নিজের জায়গার প্রতি একটুও ভরসা নেই তিথি। আমাদের এখানেও ভালো চিকিৎসা হয়, শুধু খুঁজে নিতে হয়। খানিকটা ঈষৎ হেসে কথাটা বলল রণজয়। ঠিক তখনই সুমিত বলে উঠল, ব্যাঙ্গালোর না হোক, অন্তত কলকাতায় ম্যাডামের চিকিৎসা নিশ্চয়ই ভালোই হচ্ছিল। তাহলে আপনি ওনাকে আলিপুরে নিয়ে এলেন কেন? ওই যে কারণটা তো বললাম তোমাদের। রাত্রে ঘুমোতে পারে না, দিনের বেলা তো ভয় ভয় থাকে। তারপর আমার উপরে হামলা হয়েছিল, সেটার ওর মনের মধ্যে ভীষণভাবে গেঁথে আছে। ওর সঙ্গে সবসময়ের জন্য লোকজন থাকাটা খুব দরকার। আমি যদি কলকাতায় ওকে রাখতাম তাহলে বৃদ্ধ বাবা মা নিজের খেয়াল রাখবেন না মৈত্রীর খেয়াল রাখবেন বলো তো? এখানে একটা সর্বক্ষণের জন্য নার্স রেখেছি, আর যখনই নার্স কল করে আমি চলে যাই। তবে আমি 1 সপ্তাহের জন্য শিলিগুড়িতে থাকব। তোমরা যদি এই কদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাও আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আপনি নিশ্চিন্তে যান স্যার, আমরা এদিকটা ঠিক সামলে নেব। খানিকটা স্মিত হেসে সুমিত রণজয়ের উদ্দেশ্যে কথাটা বলতেই রণজয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তারপর সুমিতের কাঁধে হাত রেখে বলল, আমি জানি তুমি সবটা সামলে নেবে। তুমি না থাকলে আমি তো নিজেকে নির্দোষ প্রমাণ করতেও পারবো না। আর আমি এটাও জানি তুমি আমাকে আর মৈত্রীকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করছো।
আমার অনুপস্থিতিতে বড় কিছু হলে তুমি হয়তো আমাকে জানাবেও না, সেই জন্যই বারবার বলছি, আমার বিশ্রাম বা মৈত্রীর চিকিৎসার কথা ভেবে কোনো কিছু গোপন করো না আমায়। না না স্যার, আমি জানি রাহুলের মৃত্যুটা আপনাকে কিভাবে নাড়িয়ে দিয়েছে। আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব রানা ধরা পড়ুক। স্যার, আপনি তো সেখানে ছিলেন না, কিন্তু আমরা ছিলাম। আমাদের চোখের সামনে ওই জলজ্যান্ত মানুষটাকে ওই জানোয়ারটা শেষ করে দিল। সেই রাত থেকে আমারও মনের মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছে স্যার। রাগে ক্ষিপ্ত হয়ে কথাটা বলল লেডি কনস্টেবল তিথি। তদন্ত সঠিকভাবে চালিয়ে যেতে হবে তিথি। আসলে ডিপার্টমেন্টের ভেতরেই তো আসল মাস্টার মাইন্ড লুকিয়েছিল, তাই পুরো ঘটনাটাকে আমরা সঠিকভাবে তদন্ত করতে পারিনি। তবে এবারে আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ হেডকোয়ার্টার থেকে অর্ডার রয়েছে, তাই স্বাধীনভাবে ইনভেস্টিগেশন চালাতে পারি। যাই হোক, আমি আসছি। রণজয় কথাটা বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর পুলিশের জিপে গিয়ে বসতেই মুহূর্তের মধ্যে ধুলো উড়িয়ে চলে গেল সেখান থেকে। সেদিকে তাকিয়ে রইল সুমিত, লেডি কনস্টেবল তিথি এবং সায়ন। এক সপ্তাহ ধরে রণজয় শিলিগুড়িতে মৈত্রী চিকিৎসার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু ডুয়ার্স থেকে সে দূরে থাকলেও ডুয়ার্সের হাতছানি তাকে মুক্তি দিল না। শিলিগুড়ি যাওয়ার ঠিক 7ম দিনে রণজয়ের ফোনে কল এলো সুমিতের। ও প্রান্তে সুমিতের গলাটা অস্বাভাবিক রকম গম্ভীর শোনাচ্ছিল। হ্যাঁ সুমিত, বলো। স্যার, একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। বিজন চক্রবর্তীর মৃতদেহ পাওয়া গেছে চিলাপাতার জঙ্গলের পাশের একটা নালায়। ওনাকে যেভাবে খুন করা হয়েছে তা বর্ণনা করা যায় না। বেশ কাঁপা কাঁপা গলায় কথাটা বলতে লাগলো সুমিত। আর ঠিক ওর কথাটা শোনা মাত্রই চমকে উঠল রণজয়। রীতিমতন উত্তেজিত গলায় বলে উঠল, হোয়াট? বিজন বাবু? কিন্তু কেন? স্যার, কেন সেটা তো জানি না, সবটাই তদন্ত সাপেক্ষ। হতে পারে তিনি আমাদের পূর্বে তদন্ত সহযোগিতা করেছিলেন, সেজন্যই হয়তো তাকেও সরিয়ে দেওয়া হলো। ডিপার্টমেন্টের কিন্তু ওনার সুরক্ষার ব্যবস্থা করা উচিত ছিল স্যার। সুমিতের গলা থেকে এক অপরাধবোধ ঝরে পড়ছিল। এদিকে রণজয় খানিকটা নিচু গলায় বলতে লাগলো, আমি ভেবেছিলাম শিলিগুড়ি থেকে ফিরে বিজনবাবুর সঙ্গে দেখা করব, কিছু বিষয় নিয়ে আমার গভীরে তদন্ত করার ছিল, কিন্তু আচমকা এরই মধ্যে আমি আজই আলিপুর আসছি। বিজনবাবুর মৃতদেহ পাওয়া গেছে কথাটা শুনেই রণজয় স্তম্ভিত হয়ে গেল। আর শুধু রণজয় নয়, ডিপার্টমেন্টের প্রত্যেকেই যেন খবরটা মেনে নিতে পারছিল না। বিজন চক্রবর্তী একজন অবসরপ্রাপ্ত ইনভেস্টিগেটিং অফিসার, যিনি আগের কেসে পুলিশের বড় সোর্স ছিলেন এবং অনেক গোপন তথ্য ফাঁস করেছিলেন, তাকে এভাবে সরিয়ে দেওয়া হলো। কথাটা নিজের মনে বিড়বিড় করে রণজয় খবরটা পাওয়া মাত্রই আর এক মুহূর্ত দেরি করল না। মৈত্রীকে স্পেশাল ট্রিটমেন্টে রেখে পরের দিন সকালেই সে আলিপুরদুয়ারে ফিরে এলো। পথে যেতে যেতেই রণজয় খবর পেল এই খুনের খবর ছড়ানোর সাথে সাথেই উপরমহল থেকে চাপে পড়ে তাদের টিমের নতুন একজনকে পাঠানো হচ্ছে। গাড়ি যখন ডুয়ার্সের আঁকাবাঁকা রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটছে, ঠিক তখনই রণজয়ের ফোনে ভেসে উঠল আইজি প্রবীর চ্যাটার্জির নাম। ফোনটা কানে নিতেই ওপার থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রণজয়, তুমি কি আলিপুরদুয়ারের কাছাকাছি পৌঁছে গেছো? আর মৈত্রেয়ীর অবস্থা এখন কেমন? হ্যাঁ স্যার, আমি প্রায় পৌঁছে গেছি। আর মৈত্রেয়ীকে শিলিগুড়িতে কড়া পাহারায় রাখা হয়েছে। কিন্তু স্যার, বিজনবাবুর খবরটা পাওয়ার পর থেকে আমি শান্ত হতে পারছি না। ওনার মতো একজন হাই প্রোফাইল সোর্স কীভাবে সরিয়ে দেওয়া হলো, অথচ আমাদের ইন্টেলিজেন্স বা সিকিউরিটি টিম কিছু জানলই না। ওনার নিরাপত্তার কি কোনো ব্যবস্থাই ছিল না স্যার? ফোনের ওপাশে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। বিজনবাবু একজন স্বাধীন চেতা মানুষ, আর তিনি আমাদের জন্য সোর্স হিসেবে কাজ করেছিলেন, তাই সেটা ওনার নিজেরও ধারণা থাকা দরকার। তিনি রিটায়ারমেন্টের পর কোনো প্রোটোকল মানতে চাইতেন না। আমরা ওনাকে বারবার পার্সোনাল প্রোটেকশন নিতে বলেছি, কিন্তু উনি বলতেন ডুয়ার্সের মানুষ আমাকে চেনে, আমার আবার বডিগার্ড কিসের দরকার। আর এই আত্মবিশ্বাসটাই তো খুনিদের কাজ সহজ করে দিল রণজয়।
স্যার, বিজনবাবু অনেক পুরনো বিষাক্ত সাপগুলোকে গর্ত থেকে টেনে বের করেছিলেন। ওনার নিরাপত্তা কেবল ওনার মর্জির উপর ছেড়ে দেওয়া আমাদের ডিউটির নেগলিজেন্সি। আর আরেকটা কথা শুনলাম স্যার, আমাদের টিমে নাকি নতুন একজনকে ওপর থেকে পাঠানো হচ্ছে। এই সময় কাজের মাঝখানে বাইরের কেউ এলে। শোনো রণজয়, বিজন চক্রবর্তীর খুনের খবর ছড়িয়ে পড়তেই ডুয়ার্স এখন উত্তাল। প্রশাসন থেকে সরাসরি প্রেশার আসছে। ওরা মনে করছে এই কেসটা কেবল একটা লোকাল মার্ডার নয়, এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে। সেই কারণেই হেডকোয়ার্টার থেকে অনির্বাণ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে। তার মধ্যে আমাদের বনমন্ত্রী আর সমরেশ চৌধুরীর বিশ্বাসঘাতকতা ডিপার্টমেন্টকে আরো বেশি নাড়িয়ে দিয়েছে। এত চিন্তা করো না, হি ইজ আ ব্রিলিয়ান্ট অফিসার। অ্যান্টি টেরোরিজম স্কোয়াডে কাজ করার অভিজ্ঞতাও আছে ওর। কিন্তু স্যার, আমার টিমে যারা আছে, সুমিত, সায়ন বা তিথি, ওরা এই এলাকার প্রতিটি কোনা কোনা চেনে। অনির্বাণ আমাদের কাজের রিদমটা নষ্ট করে দেবে না তো? রণজয়, অনির্বাণকে জয়েন করানোটা অর্ডার কিংবা রিকোয়েস্ট নয়। ও অলরেডি অফিসে পৌঁছেও গেছে। তুমি গিয়ে দ্রুত চার্জ বুঝে নাও। আর শোনো, বিজন বাবুর বডিটা পোস্টমর্টম রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে চালানোর একটা চেষ্টা চলছে ওপর মহল থেকে। আমি কিছুটা হালকা আভাস পেয়েছি। ওটা যাতে না হয় সেটা তোমাকেই নিশ্চিত করতে হবে। ওটা যে পরিষ্কার খুন, এবং খুনিকে আমাদের চাই। কার্ডিয়াক অ্যারেস্ট কি করে হবে স্যার? সুমিত আমাকে যা বললো, ওরা নাকি মৃতদেহটাকে খুব বীভৎসভাবে উদ্ধার করেছে। এখানে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়াটা তো একেবারেই ছেলে খেলা মনে হবে। এমনিতেই ডিপার্টমেন্টের উপর মানুষ ভরসা হারিয়েছে, তার উপর আবার আপনি সব হালকা খবর শুনেই বা চুপ করে আছেন কিভাবে, সেটাই তো বুঝতে পারছি না। আমি চুপ করে নেই রণজয়। আমি শুধু চেয়েছি ইনভেস্টিগেশন যেন সঠিকভাবে হয়। ডিপার্টমেন্টের ভেতরের কিছু লোক চাইছে না এই খুনের পেছনে কোনো গ্যাং বা অর্গানাইজড ক্রাইমের নাম আসুক। যদি এটাকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া যায়, তবে ইনভেস্টিগেশন ফাইলটা সহজেই বন্ধ করা যাবে। তাই আমি চাইছি তুমি পোস্টমর্টেম রিপোর্টে খুব ভালোভাবে মনোযোগ দাও। ডক্টর সেনকে আমি বলে রেখেছি, কিন্তু ওনার উপর তলা থেকে প্রচন্ড প্রেশার আছে। তুমি নিজে দাঁড়িয়ে থেকে এনশিওর করো যেন সত্যটা সামনে আসে। সেই জন্য তো তোমাকে বলছি, পোস্টমর্টেম রিপোর্টে খুব ভালোভাবে মনোযোগ রাখবে। আইজি প্রবীর চ্যাটার্জি কথাটা শেষ করতেই রণজয় আর কথা বাড়ালো না। ফোনটা রেখে সে ড্রাইভারকে ধমক দিয়ে বলল, গাড়িটা আরো জোরে চালাও। গাড়ির ড্রাইভারকে ধমক দেওয়ার পরে রণজয় নিজের মনে বলতে লাগলো, অফিসে ঢোকার আগে একবার বিজনবাবুর ডেড বডিটা সরেজমিনে দেখে নিলে ভালো হয়। সঙ্গে ফরেন্সিক এক্সপার্টের সঙ্গেও কথা বলে নেওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। ড্রাইভারকে আলিপুরদুয়ার মর্গের দিকে গাড়িটা নিয়ে যেতে বলল। বেশ কিছুক্ষণ পর রণজয়ের গাড়িটা এসে থামল আলিপুর মর্গের সামনে। গাড়ি থেকে রণজয়কে নামতে দেখেই দুজন পুলিশ কনস্টেবল এগিয়ে এলো। তাদেরকে বিজনবাবুর পোস্টমর্টেম রিপোর্ট আসা পর্যন্ত মর্গের সামনেই ডিউটি দেওয়া হয়েছে। দুজন কনস্টেবল রণজয়কে স্যালুট জানালো। সোজা হাঁটতে হাঁটতে মর্গের সামনে এসে দাঁড়ালো। ওই দুজন কনস্টেবল এর মধ্যে একজন ফরেন্সিক এক্সপার্টকে ডেকে আনার জন্য ভেতরে ঢুকে গেল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সেন হাজির হলো সেখানে। নমস্কার স্যার, আপনি এই সময় এখানে আসবেন আমাকে তো আগে কিছু জানানো হয়নি স্যার। হ্যাঁ, জানানো হয়নি, কিন্তু আমার মনে হলো ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগে আমার একবার বিজনবাবুর ডেড বডিটা দেখা দরকার। রিপোর্টে কি বোঝা যাচ্ছে? ওর কথাটা শোনা মাত্রই ডক্টর সেন ধীরে ধীরে মর্গের ঘরের মাঝখানে পোস্টমর্টেম টেবিলে শুইয়ে রাখা সাদা কাপড় দিয়ে ঢাকা মৃতদেহটার দিকে এগিয়ে গেল। মৃতদেহটার ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই একটা বীভৎস গন্ধ নাকে এসে লাগলো সবার। রণজয় সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমালটা বের করে নাকের সামনে চেপে ধরল, আর ওর মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে এলো, ও মাই গুডনেস। স্যার, বিজনবাবুকে খুন করার পর আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, তবে বৃষ্টির কারণে ভালো করে সারা শরীরটা পুড়তে পারেনি, তাই এরকম সরাসরি ঝলসে আছে। মৃত্যুর আসল কারণ বলে কি জানা গেছে? স্যার, বডিতে কোনো বাহ্যিক আঘাত নেই, কিন্তু বিজনবাবুর ঘাড়ের কাছে একটা সূক্ষ্ম ছিদ্র পাওয়া গেছে। আমরা যা বুঝতে পারছি, কোনো ড্রাগ বা বিষাক্ত কিছু শরীরে প্রয়োগ করা হয়েছে, যার কারণে মৃত্যু হয়েছে বিজনবাবুর। কিন্তু শরীরের মধ্যে যে কেমিক্যাল ঢোকানো হয়েছে সেটার জন্য এখনও ফরেন্সিক টেস্ট হয়নি, তাই এই মুহূর্তে বলতে পারছি না
আসলে বিজেনবাবুকে ইঞ্জেকশনের মাধ্যমে কি দেওয়া হয়েছিল। রিপোর্ট কতক্ষণের মধ্যে আসবে? অন্তত আজকের দিনটা তো সময় লাগবে স্যার। তবে আমি শুনেছিলাম বিজনবাবুর পোস্টমর্টেম রিপোর্টে হার্টে কার্ডিয়াক অ্যাটাকের কথা উল্লেখ করতে হবে। আমি সেটাই ভীষণ অবাক হচ্ছিলাম স্যার। হোয়াট? কে বলেছে তোমাকে? স্যার কে বলেছে সেটা তো বলতে পারছি না, তবে একটা কল এসেছিল। বলছিল ডিপার্টমেন্টে নাকি এটাই বলা আছে, যদি কার্ডিয়াক হার্ট অ্যাটাক দেখাতেই হয় তাহলে পোস্টমর্টেম রিপোর্ট করা দরকারটা কি? কোনো হাতুড়ে ডাক্তারকে দিয়ে লিখে নিলেই হতো। কে কি বললো আমি কিছু জানি না ডক্টর সেন। যেটা আসল এবং সঠিক রিপোর্ট সেটাই আপনি আমাকে জানাবেন। আর হ্যাঁ, কোনো রকম ভুল রিপোর্ট যদি হয় আর সেটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আইনের হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। না না স্যার, আমি আপনাকে একেবারে সঠিক রিপোর্টই দেব। আচ্ছা ডক্টর সেন, আপনি বলছিলেন ফোন এসেছে, নাম্বারটা একবার দিতে পারবেন? না স্যার, নাম্বারটা কি করে দেব? আমাকে তো ল্যান্ডলাইনে কল করা হয়েছিল। কখন করা হয়েছিল? এই তো গতকাল রাতেই। ডক্টর সেনের কথাটা শোনা মাত্রই রণজয় আর কোনো উত্তর দিল না। শুধু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবতে লাগলো ও। তারপর মর্গ থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠল। বেশ কিছুক্ষণ গাড়িটা ঊর্ধ্বশ্বাসে ছোটার পরে অফিসের গেটে গাড়ি থামতেই রণজয় দ্রুত পায়ে ভেতরে ঢুকল। করিডোরে কনস্টেবলদের ফিসফাস যেন আরও রহস্যময় শোনাল। রণজয় বড় হলঘরে পা রাখা মাত্রই দেখল একজন দীর্ঘদেহী অফিসার স্থির হয়ে দেওয়ালে টাঙানো ডুয়ার্সের ম্যাপের দিকে তাকিয়ে আছেন। তার ধারালো নাক আর তীক্ষ্ণ দৃষ্টি যেন সব কিছু ভেদ করে ফেলতে চায়। রণজয়কে দেখি সুমিত এগিয়ে এলো। স্যার, ইনি অ্যাডিশনাল এসিপি অনির্বাণ মুখোপাধ্যায়। আর অনির্বাণ স্যার আমাদের টিমের লিডার এসিপি রণজয় সেন। রণজয় চেয়ারে বসতেই সুমিত অনির্বাণের দিকে হাত বাড়িয়ে দিয়ে পরিচয় করিয়ে দিল। অনির্বাণ স্যার, ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টর সায়ন এবং লেডি কনস্টেবল তিথি, আর আমি সুমিত, আলিপুরদুয়ার থানার ইন্সপেক্টর। আমরা সবাই মিলে আগের কেসটা হ্যান্ডেল করেছিলাম। অনির্বাণ খুব সৌজন্যের সাথে সবার সাথে হাত মেলালেন, কিন্তু তার চোখে হাজারো প্রশ্ন। রণজয় ফাইলটা খুলে অনির্বাণের দিকে এগিয়ে দিয়ে বলল, অনির্বাণ, আপনি অ্যান্টি টেররিজম স্কোয়াডে ছিলেন সেটা জানি, আর এই কেসটা আপনার অভিজ্ঞতার জন্য খুব জরুরি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই কেসের ক্ষেত্রে শত্রু যতটা সামনে তার চেয়েও কিন্তু বেশি রয়েছে পর্দার আড়ালে। অনির্বাণ ফাইলটা হাতে নিয়ে প্রতিটা পাতা উল্টাতে লাগল। ওর চোখে মুখে বেশ গম্ভীর ভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল দেখে। অনির্বাণের মনের অবস্থাটা বুঝতে পেরে ফাইলটা সরিয়ে রাখল রণজয়। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনির্বাণ, আপনি কেস ফাইল পড়ে যতক্ষণে পুরো ঘটনাটা জানলেন তার থেকে আমার মনে হয় সংক্ষেপে আমাদের এই লড়াইয়ের ইতিহাসটা জেনে রাখা আপনার জরুরি। হ্যাঁ স্যার, আমিও আসলে সেটাই বলতে চাইছিলাম। তাতে আমাদের ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি শুরু করা যাবে। আসলে সম্পূর্ণ ঘটনা আমি খবরের কাগজ এবং ডিপার্টমেন্টে শুনেছি, তবুও আমাদের আরও একবার বিষয়টা শুরু থেকে ডিসকাস করে নেওয়াটা ভালো। অনির্বাণ কথাটা বলতেই রণজয় বেশ গম্ভীর গলায় কথাগুলো বলতে শুরু করল। প্রায় মাস ছয়েক আগে চিলাপাতার জঙ্গলে আমরা একটা বড়সড় মাওবাদী আস্তানার হদিশ পাই, যার পান্ডা ছিল হাসিম। আমরা যখন তদন্ত শুরু করি তখন দেখি এর জাল অনেক দূর বিস্তৃত। হাসিম কেবল একটা দাবার ঘুঁটি ছিল, পেছনে ছিল সমরেশ চৌধুরীর মতো একজন এসআইটি আধিকারিক এবং একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ আমাদের বনমন্ত্রী অনিমেষ রুদ্র। তারা জঙ্গলকে ব্যবহার করে খনিজ সম্পদ আর অস্ত্রের গোপন কারবার চালাত। সে তদন্ত করতে গিয়ে আমরা আমাদের এক নির্ভীক অফিসার রাহুলকে হারাই। রাহুলকে মাওবাদীদের হাতে প্রাণ দিতে হয়েছিল, আর এই বিজন চক্রবর্তী, যার লাশ আজ পাওয়া গেল, তিনি তখন আমাদের ভেতরের খবর দিয়ে সাহায্য করেছিলেন। নাজিম আর সমরেশদের আমরা ধরতে পেরেছিলাম ঠিকই, কিন্তু মূল শয়তান, যাকে আমরা রানা বলে চিনি, সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে সে আমার ব্যক্তিগত জীবনেও আঘাত হানে। মৈত্রেয়ীর উপর সেই রহস্যময় ট্রাক হামলা, যদিও সেই হামলাকারী কে ছিল এখনো জানা যায়নি। আর আজ সেই বিজন চক্রবর্তী খুন হওয়ার মানে হলো পুরনো সেই বিষাক্ত আগাছাড়া আবার মাথা তুলে দাঁড়িয়েছে। অনির্বাণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি ফাইলটা নাড়াচাড়া করতে করতে বললেন, তার মানে স্যার, হাসিম বা সমরেশরা তো কেবল দাবার বোর্ডে ছিল, আসল খেলোয়াড় রানা এখনো বাইরে। হ্যাঁ, একদমই তাই। রণজয় কথাটা শেষ করতেই সুমিত বলে উঠল, অনির্বাণ স্যার, রণজয় স্যার যা বললেন তার বাইরেও এই কেসের সবথেকে ভয়ঙ্কর দিক ছিল ওই রানা।
ও স্রেফ একজন অপরাধী নয়, ও একজন মাস্টার অফ ডিসগাইজ। আমরা যখন তদন্তের গভীরে পৌঁছাচ্ছিলাম তখন একদিন হঠাৎ খবর আসে যে রণজয় স্যার নিজেই ক্যাম্পে এসে রাহুলের সাথে অভব্য আচরণ করেছেন এবং রীতিকাকে চরম অপমান করেছেন। আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, এমনকি রীতিকা আর তিথিও বিশ্বাস করে নিয়েছিল যে ওটা স্যারই ছিলেন, যার কারণে স্যারের জেল পর্যন্ত হয়। কিন্তু পরে সত্যটা সামনে আসতেই আমরা জাস্ট হতভম্ব হয়ে যাই। আসলে আসলে ওটা রণজয় স্যার ছিলেন না, ওটা ছিল রানা। ও রণজয় স্যারের হুবহু প্রস্থেটিক মাস্ক মুখে লাগিয়ে ক্যাম্পে ঢুকেছিল। শুধু তাই নয়, ওর মিমিক্রি করার ক্ষমতা এতটাই অদ্ভুত যে ও হুবহু স্যারের গলার স্বরে কথা বলছিল। রীতিকার মতো তীক্ষ্ণ বুদ্ধির অফিসারও সেই মুহূর্তে তফাৎ করতে পারেনি। রানা এই মিমিক্রি আর ছদ্মবেশকে হাতিয়ার করেই রাহুলকে ট্র্যাপে ফেলেছিল এবং আমাদের ইনভেস্টিগেশনকে বিপথে চালিত করার চেষ্টাও করেছিল। আর বিজনবাবুর খুনের ধরন দেখে মনে হচ্ছে সেই একই মারণ খেলার পুনরাবৃত্তি চলছে। ঠিক তাই। রানা পালানোর সময় যে নিখুঁত পেশাদারিত্ব দেখিয়েছিল তাতে বোঝা যায় ওর পেছনে বড় কোনো হ্যান্ডলার আছে। অনির্বাণ, আমাদের লড়াইটা এবার কেবল মাওবাদীদের বিরুদ্ধে নয়, লড়াইটা এমন একজনের বিরুদ্ধে যে তোমাকে প্রতিনিয়ত মিসগাইড করতে পারে। আর সব থেকে বড় কথা, সুবিধ না থাকলে আমি হয়তো জেলের ভেতর থেকে নিজেকে নিজে নির্দোষ প্রমাণ করতেই পারতাম না। আর ঠিক এই জন্যই সুমিতের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। স্যার, এইসব আপনি কি বলছেন? আমি যা করেছি সবটাই আমার ডিউটি ছিল, এভাবে বলবেন না। সুমিত কথাটা বলতেই কেবিনের টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে রণজয় রিসিভ করতেই ওপাশ থেকে চাপা কণ্ঠস্বরে কেউ একজন দীর্ঘক্ষণ কথা বলে চলেছেন। তবে অপর প্রান্তের ব্যক্তি যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বলছেন সেটা রণজয় সেনের চোখ মুখের প্রতিক্রিয়া দেখেই তা বোঝা যাচ্ছিল। সুমিত, তিথি, সায়ন, এমনকি অনির্বাণ পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রণজয়ের দিকে। কি বলছেন স্যার? তাহলে এত লড়াই, রাহুলের আত্মদানী, সমস্ত কিছু বৃথা গেল স্যার? আমি বুঝতে পারছি স্যার, হ্যাঁ আমি আইন আদালত সবই জানি স্যার, কিন্তু তবুও না স্যার, বিষয়টা একেবারেই ঠিক হলো না। এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের দেশের আইন ব্যবস্থাকে কেউ বিশ্বাসই করবে না। একরকম হতাশা ও বিরক্তি নিয়েই ফোনটা কানে ধরে কথাগুলো বলতে লাগলো রণজয়। তারপর কয়েক মুহূর্ত পরেই রিসিভারটা নামিয়ে রাখল। মাথা নিচু করে দুই হাত দিয়ে কপালটাকে ধরে বসে রইল। চারজোড়া চোখ তখন রণজয়ের ওপর স্থিরভাবে রয়েছে। একরকম বাধ্য হয়েই অনির্বাণ রণজয়কে জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? এনি প্রবলেম? আইজি প্রবীর স্যারের ফোন ছিল। তিনি যা বললেন সেটা শোনার পর আমার সরাসরি না আগুনের মতো জ্বলছে। আইজির ফোন? কি বললেন তিনি? সুমিতও বেশ অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করল। এইমাত্র আমরা যে কেস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ চিলাপাতার কেসের প্রধান আসামি শবনেশ চৌধুরী আর সেই প্রভাবশালী মন্ত্রী অনিমেষ রুদ্র জামিন পেয়ে গেছেন। রণজয় কথাটা বলে টেবিলের মধ্যে একটা সজোরে চাপড় মারল। আর এই কথাটা শোনা মাত্র উপস্থিত সকলে রীতিমতন হতভম্ব হয়ে তাকিয়ে রইল রণজয়ের দিকে। তারপরে সুমিত বলে উঠল, কি বলছেন স্যার? সেটা কি করে সম্ভব? সমস্ত প্রমাণ তো ওনাকে দোষী সাব্যস্ত করে দিয়েছিল এর আগে। তাহলে ওনারা দুজন জামিন পেল কি করে? শুধু অনিমেষ রুদ্র আর সমরেশ চৌধুরী নয়, সেই বিতর্কিত জেলার সত্যেন রায়ও নাকি ছাড়া পেয়েছে। এত বড় সব ক্রাইমের পরেও তারা কিভাবে বাইরে বেরিয়ে এলো? আমার মাথায় কিছুই আসছে না সুমিত। রাগান্বিত গলায় মেজাজ হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রণজয়। তারপর জানলাটা সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, ভেবেছিলাম যারা দোষী তারা শাস্তি পেয়েছে, অন্তত কিছুটা হলেও তো রাহুলের আত্মার শান্তি পাবে। কিন্তু এখন দেখছি সবকিছু এলোমেলো হয়ে গেল। কিন্তু স্যার, ওনারা ছাড়া পেলেন কিভাবে? এবার তিথি জিজ্ঞেস করল রণজয়ের দিকে তাকিয়ে। রণজয়ের গলায় এক রাশ তিক্ততা ঝরে পড়ল। তিথিকে উদ্দেশ্য করে বলল, এটাই সিস্টেম তিথি, এটাই সিস্টেম। ওরা আইনের যে ফাঁক দিয়ে বেরিয়েছে সেটা জানলে তুমিও অবাক হয়ে যাবে। সমরেশ চৌধুরীর ডাক্তার দাবি করেছে যে জেলের ভেতর তার হার্ট অ্যাটাক হয়েছে এবং যথাযথ চিকিৎসা দরকার। অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাকি পুলিশ চার্জশিটে পেশ করতে পারেনি। আসলে উপরতলা থেকে এমনভাবে কলকাঠি নাড়া হয়েছে যে আদালতের কাছে কোনো রাস্তা খোলা ছিল না। আর আমাদের এই সিস্টেমটাই ভাঙতে হবে। তার মানে
আপনারা এত কষ্ট করে যাদের ধরলেন তারা এখন খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে বিজন চক্রবর্তী খুন হলেন। এর মধ্যে তো মনে হচ্ছে গভীর কোনো যোগসূত্র আছে। যোগসূত্র তো অবশ্যই আছে অনির্বাণ, কিন্তু এখনই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। বিজনবাবুর খুনের ধরনটা আমাকে ভাবাচ্ছে। ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত আমি কিচ্ছু বলবো না, তবে আমার মনে হচ্ছে কোনো এক পুরনো খেলোয়াড় আবার মাঠে নেমেছে। ঠিক তখনই তিথির মোবাইলে একটা মেসেজ আসার রিংটোন বেজে উঠল। মোবাইলটা পকেট থেকে বের করে স্ক্রিনের মধ্যে চোখ বুলিয়ে নিয়েই তিথি পাশ থেকে বলল, স্যার, মৈত্রী ম্যামকে যে ট্রাকটা ধাক্কা মেরেছিল সেটার মালিকানার ব্যাপারে আমরা তদন্ত করেছিলাম। সেটার রিপোর্ট আমরা পেয়ে গেছি স্যার। রিপোর্ট এসে গেছে? বাহ, গাড়ি মালিকের নাম কি? তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? স্যার, রিপোর্টটা কিন্তু খুব অদ্ভুত। যার নামে ট্রাকটা রেজিস্টার্ড ছিল সেই লোকটার নাম রতন সোরেন। এই এলাকারই সে এক পুরনো লরির ড্রাইভার ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই রতন সোরেন গত 3 বছর ধরে নিখোঁজ। কোনো এক রহস্যময় কারণে সে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি। পুলিশ ফাইলে তো সে এখনো মিসিং, অথচ তার নামেই এখনো ট্রাক চলছে এবং ট্যাক্সও জমা পড়ছে। তার মানে কেউ রতন সোরেনের আইডেন্টিটি ব্যবহার করে এই ট্রাকগুলো চালাচ্ছে এবং মৈত্রী ম্যামের উপর হামলা ওরাই করিয়েছে। তার মানে রতন সোরেন হয়তো 3 বছর আগেই এই চক্রের হাতে শেষ হয়ে গেছে, আর ওরা ওর নাম ব্যবহার করে এই নোংরা খেলা খেলছে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে ওর পরিবারের ডিটেলস দাও তিথি। অন্তত সেই মালিকের আদি বাড়ি থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। স্যার, আমাকে এই মেসেজ, এই তথ্যগুলো জানানো হয়েছে, আর আমি ফাইলটা হাতে পেলেই আপনাকে সমস্ত বিষয়টা জানাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে রিপোর্টটা জানাও তিথি। অন্তত সেই মালিকের পরিবারকে একবার ধরতে পারলে অনেক কিছুরই রহস্য উদ্ঘাটন হবে। আচ্ছা, বিজনবাবুর ডেড বডি যেখানে পাওয়া গেছে সেই স্পটে আমাদের একবার যেতে হবে। অনির্বাণ, আপনি তৈরি তো? অনির্বাণ একটা স্যালিউট করে স্পষ্টভাবে বলে উঠল, তৈরি স্যার। তবে মনে হচ্ছে এবার লড়াইটা কেবল মাওবাদীদের বিরুদ্ধে নয়, লড়াইটা নিজের ডিপার্টমেন্ট আর প্রশাসনিক সিস্টেমের ভেতরে থাকা ওই বিভীষণদের বিরুদ্ধেও হতে চলেছে। অনির্বাণের কথার কোনো উত্তর দিল না রণজয়। বাকিদের উদ্দেশ্যে বলল, গাড়ি বের করতে বলো সুমিত, আমরা এখনই সেখানে যাব। ওকে স্যার। পুলিশ জিপে উঠে বসল সকলেই। রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎই মৈত্রীর কথাটা মনে পড়ল রণজয়ের। যদিও এর মধ্যে বার কয়েক নার্সের সাথে কথা বলেছে রণজয়। জানলার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো ও, মাত্রী এখনো স্বাভাবিক হতে পারছে না। সেই ট্রাক চালক কে ছিল আমাকে যেভাবেই হোক জানতে হবে। আর এদিকে কেন তারা বিজনবাবুকে সরিয়ে দিল? তাহলে কি বিজনবাবু আরো অনেক কিছুই জানতেন? রানা এই মুহূর্তে কোথায়? বিজনবাবুর খুনের পেছনে রানার হাত নেই তো? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাকে এবার আইন আর প্রোটোকলের বাইরে কাজ করতে হবে। যদিও আমার নতুন টিমের উপর ভরসা আছে, কিন্তু অনির্বাণের সঙ্গে কাজ করার রসায়ন কতটা জমবে সেটা তো সময় লাগবেই। গাড়িটা আরও দ্রুত বেগে চলতে লাগলো। গাড়ির মধ্যে সকলেই তখন নিশ্চুপ। সমস্ত নীরবতা ভেঙে সায়ন বলে উঠল, স্যার, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলবো? নিশ্চয়ই বলতে পারো। বলছি, বিজন স্যারের বাড়িতে তো আমরা এর আগেও হানা দিয়েছিলাম, সেখানে অনেক তথ্য পেয়েছিলাম। আমার মনে হয় এবারও আমাদের ওনার বাড়িতে যাওয়া উচিত। আমার মনে হয় এই বিরাট বড় ষড়যন্ত্র বা স্ক্যামিং এর মধ্যে বিজন স্যারের কোনো যোগসূত্র রয়েছে। হতেও পারে বিজন স্যার তো জানতেন, তাই হয়তো তিনি অন্য ডায়েরিতে তার অন্য কোথাও রেখে গেছেন, বা এমনও হতে পারে তিনি এমন কিছু জেনে গিয়েছিলেন যেটা খুবই বিপজ্জনক। আমরা কিন্তু ওনার কল লিস্টও একবার চেক করতে পারি স্যার। সায়নের কথাটা শেষ হতেই অনির্বাণ বেশ খুশি হয়ে বলে উঠল, কথাটা তুমি কিন্তু একদম ঠিক বলেছ সায়ন। আমাদের আজই একবার বিজন স্যারের বাড়িতে যাওয়া উচিত। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ডুয়ার্সের রাস্তা দিয়ে রণজয় সাদা জিপটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। জিপের স্টিয়ারিংয়ে সুমিত, পাশের সিটে বসেছেন রণজয় সেন, আর পেছনের সিটে পাশাপাশি বসে আছে তিথি, সায়ন এবং অনির্বাণ। রণজয় জানলার বাইরে তাকিয়েছিলেন।
পাহাড়ি বাতাসের ঝাপটা মুখে লাগতেই তার মনে পড়ছিল বিজয়বাবুর সেই নৃশংস খুনের কথা। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে অনির্বাণ বলল, স্যার, ডেড বডি পাবার প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। এখন কি সেখানে গেলে কিছু পাওয়া যাবে? অনির্বাণের কথাটা শুনে রণজয় ওর দিকে ফিরল। যা কিছু ইনভেস্টিগেট করার স্থানীয় পুলিশ করে নিয়েছে। আমরা যাচ্ছি আরও কিছু তথ্য পাওয়া যায় কিনা, বা এমন কিছু যা তাদের নজর এড়িয়ে গেছে সেগুলোরই অনুসন্ধানে। তবে অনির্বাণ, আপনাকে শুধু একটা কথাই বলবো, আপনি কিন্তু সব দিক চোখ কান খোলা রাখবেন। যদিও এটা আমার আপনাকে বলার কিছুই নেই, কিন্তু এই ইনভেস্টিগেশনটা একটু অন্যরকম। আমাদের ডিপার্টমেন্টের ভেতরে শত্রু বসে আছে কিনা সেটাও আমাদের এখন জানা নেই। ঠিক আছে স্যার, আমি বিষয়টা খেয়াল রাখব। তবে আপনাকে একটা কথা বলার ছিল। আপনি আমাকে আপনি করে বলছেন এবং এতে না আমি ঠিক সহজ হতে পারছি না। আপনি আমার থেকে অনেক সিনিয়র এবং অভিজ্ঞতায়ও বড়। আপনি যদি আমাকে তুমি বলে সম্বোধন করেন তবে আমার বেশি ভালো লাগবে। অনির্বাণের কথা শুনে রণজয় একটু ম্লান হাসল। অনির্বাণের এই পেশাদারি বিনয়ে মুগ্ধ করল তাকে। ঠিক আছে অনির্বাণ, যেমনটা তুমি বলবে। জিপ এসে থামল সেই নালাটার কাছে যেখানে বিজনবাবুর লাশ পাওয়া গিয়েছিল। রণজয় আর অনির্বাণ জিপ থেকে নিচে নামতেই বাকিরাও নেমে এলো। সূর্যের আলো তখন বনের গভীরে হারিয়ে যেতে শুরু করেছে। একটা ভ্যাপসা সোঁদা গন্ধ আর চারপাশের বুনো লতাপাতার ঝোপঝাড় জায়গাটাকে আরও রহস্যময় করে তুলেছে। রণজয় কয়েক পা এগিয়ে নিচে তাকাল। কালভার্টের নিচ দিয়ে একটা সরু নালা বয়ে গেছে, যা বর্ষার সময় তোরসা নদীর সাথে গিয়ে মেশে। এই নালার কাদার মধ্যেই উপুর হয়ে পড়েছিল বিজনবাবুর নিথর দেহ। সুমিত, লাশের পজিশনটা ঠিক কোথায় ছিল? রণজয় পকেট থেকে গ্লাভস বের করতে করতে জিজ্ঞেস করল। সুমিত নালাটার বাম দিকের একটা ঢালু অংশের দিকে আঙুল দেখিয়ে বলল, ঠিক ওই পাথরটার পাশে স্যার। মুখটা নালার কাদার মধ্যে গোঁজা ছিল। যারা ওকে ফেলে দিয়ে গেছে তারা চেয়েছিল লাশটা যেন স্রোতে ভেসে যায় বা জলের তলায় ঢাকা পড়ে থাকে, কিন্তু ভাগ্যক্রমে লাশটা নালার একটা বড় শিকড়ে আটকে গিয়েছিল। রণজয় কালভার্টের নিচ দিয়ে সাবধানে নিচে নেমে এলো। অনির্বাণও তার পিছু পিছু নামল। নালার কাদামাখা মাটিতে বুটের ছাপ পড়ছে। রণজয় খুব খুঁটিয়ে মাটি পরীক্ষা করছিল। অনির্বাণ, দেখো, এখানে মাটির উপর কিছু চাকার দাগ আছে। সাধারণ জিপ বা বাইকের নয়, বরং বেশ চওড়া ভারী কোনো গাড়ির টায়ার। তার মানে ধরে নিতে পারি যে বিজনবাবুকে এখানে খুন করা হয়নি, অন্য কোথাও মেরে বডিটা গাড়িতে করে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক তখনই ঝোপের ধারে একটা মাটির ঢিবির নিচে অনির্বাণের নজরে এলো কিছু। অনির্বাণ নিচু হয়ে সাবধানে সেটা তুলে ধরল। একটা আধপোড়া ভিজিটিং কার্ড। কাদার ছাপ লেগে থাকলেও ওপরের লেখাটা তখনও পড়া যাচ্ছে। স্যার, এদিকে দেখুন। অনির্বাণ কার্ডটা রণজয়ের দিকে বাড়িয়ে দিল। রণজয় কার্ডটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কার্ডের ওপর কোনো মানুষের নাম নেই, বরং একপাশে একটা কালো রঙের ট্রাকের লোগো আর মাঝখানে বড় বড় করে লেখা আবদন লজিস্টিক্স, সেফ অ্যান্ড সিকিউর, ঠিকানা লঙ্কাপাড়া চা বাগান ডিপো। রণজয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। লজিস্টিক কোম্পানি। অনির্বাণ, বিজনবাবু রিটায়ারমেন্টের পর ইনভেস্টিগেশনে আমাদের সাহায্য করতেন ঠিকই, কিন্তু তার এই ধরনের কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকার কথা নয়। আর কাঠটা আগ পোড়া, তার মানে পরিষ্কার বিজন স্যারের ডেড বডিটা আগুন লাগানোর সময় এটা পুড়ে গিয়েছিল, অর্থাৎ অপরাধীরা প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিল। অনির্বাণ নালার অন্য পারে গিয়ে ঝোপের ডালপালাগুলো সরাচ্ছিল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে রণজয়কে ডাকল। স্যার, আর একটা জিনিস, এই নালার পাড়ে ঘাসগুলো কিন্তু দুমড়ে গেছে। মনে হচ্ছে 2-3 জন মিলে লাশটাকে চ্যাংদোলা করে নামানোর সময় এখানে দাঁড়িয়েছিল। আর দেখুন, কাদার উপর বিশেষ কোনো কোম্পানির জুতোর ছাপ। রণজয় উবু হয়ে বসে দেখল কাদার ওপর জুতোর এক অদ্ভুত নকশা ফুটে আছে। ছাপগুলো তো দেখে মনে হচ্ছে সাধারণ বুট নয়, বরং বেশ দামি কোনো ট্র্যাকশন জুতোর ছাপ। শিকারি জুতো। যারা জঙ্গলে বা পাহাড়ে ট্রেকিং করে বা আন্ডারগ্রাউন্ড অপারেশনে থাকে তারা এই ধরনের জুতো পরে। তার মানে প্রফেশনাল লোক ছিল। তারপরেই অনির্বাণের উদ্দেশ্যে রণজয় বলল, অনির্বাণ, এই জুতোর ছাপগুলো ছবি তুলে রাখো, আর আমাকে জানাও এই ধরনের জুতো কারা পরে।
ওকে স্যার। অনির্বাণ কথাটা শেষ করতেই তিথি ওপর থেকে চিৎকার করে উঠল। স্যার, সায়ন কিছু একটা জিনিস পেয়েছে। রণজয় আর অনির্বাণ দ্রুত নালার ঢাল বেয়ে ওপরে উঠে এলো। সায়ন কালভার্টের কিছুটা দূরে জঙ্গলের এক নির্জন জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে মাটিতে একটা ছোট সিরিঞ্জ আর একটা শিশি পড়ে আছে। শিশির গায়ে কোনো লেবেল নেই, কিন্তু ভেতরে লেগে আছে অদ্ভুত হলদে রঙের একটা তরল। রণজয় শিশিটা একটা জিপলক ব্যাগে ভরে নিয়ে সায়নের দিকে তাকালো। এটাই বিজনবাবুর শরীরে ঢোকানো হয়েছিল কিনা সেটা পোস্টমর্টম রিপোর্টেই বোঝা যাবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এটা কোনো সাধারণ মাওবাদী হামলা নয়। তারা মারলে গুলি করে বা গলা কেটে মারত। এভাবে ড্রাগ দিয়ে মেরে নালার ধারে ফেলে দেওয়ার মধ্যে এক গভীর ষড়যন্ত্রের আভাস আছে। মনে হচ্ছে কোনো অন্তর্নির্হিত শত্রুতা। রণজয় অনির্বাণের দিকে ফিরল। অনির্বাণ, এই অ্যাবডন লজিস্টিক্স আর লঙ্কাপোড়া ডিপো, এই দুটো নামই আমাদের পরবর্তী গন্তব্য। কিন্তু তার আগে বিজনবাবুর বাড়িটা আমাদের একবার ঝাড়াই বাছাই করতে হবে। ওনার মতো মানুষ যদি ওই কার্ডটা নিজের কাছে রেখে থাকেন, তবে নিশ্চয়ই বাড়ির কোথাও আরও কোনো তথ্য লুকিয়ে গেছেন তিনি। স্যার, এটা কোনো লজিস্টিক কোম্পানির কার্ড বলে মনে হচ্ছে। বিজনবাবুর কাছে ছিল, হয়তো ধস্তাধস্তির সময় পড়ে গেছে। অনির্বাণের কথাটা শুনে রণজয় বলল, বিজনবাবু অনেক কিছু জানতেন অনির্বাণ, কিন্তু এই ভিজিটিং কার্ড যে ওনার কাছেই ছিল সেটা কিন্তু আমরা এখনই নিশ্চিত হতে পারি না। হতে পারে তাকে যারা খুন করেছে বা যারা এখানে এসেছিল বিজনবাবুর লাশটাকে ফেলে দেওয়ার জন্য, তাদের কাছেও থাকতে পারে। তবে এটা কিন্তু সত্যি যে বিজনবাবুর বাড়িতে তল্লাশি চালানো দরকার। নিশ্চয়ই কোনো সূত্র তো পাওয়াই যাবে। সূর্য তখন পাহাড়ের আড়ালে পুরোপুরি ডুবে গেছে। ডুয়ার্সের জঙ্গলে নেমে এসেছে এক নিশ্ছিদ্র অন্ধকার। রণজয় জিপের স্টিয়ারিংয়ে বসে ড্যাশবোর্ডে রাখা রাহুলের সেই পুরনো ঘড়িটার দিকে একবার তাকালো। তারপর সকলে গাড়িতে গিয়ে বসতেই সুমিত স্টার্ট দিল। বিজনবাবুর বাড়ি তল্লাশি করতে গিয়ে রণজয় এবং ওর টিম তেমন জরুরি কিছুই পেল না। তবে ঘরের ডাস্টবিনের মধ্যে একটা পেন ড্রাইভ খুঁজে পেল ওরা। পেন ড্রাইভটা ল্যাপটপে লাগাতেই পাসওয়ার্ড চাইছিল। সেটার পাসওয়ার্ড ভাঙতে তিথির সাহায্য লাগলো। তবে সেই পেন ড্রাইভের মধ্যে বেশ কয়েকটা ফাইল রয়েছে। কোনো কোনো ফাইল ওপেন হচ্ছিল, আবার কোনোটা হচ্ছিল না। স্যার, এই পেন ড্রাইভের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো ফোল্ডার রয়েছে। তবে একটা ফাইলের নাম সেভ করা ছিল লঙ্কাপাড়া ডিপো কন্টেইনার মুভমেন্ট। এই নামটা নিচেই লেখা আছে একটা তারিখ, যা বিজনবাবুর খুনের ঠিক 2 দিন আগের, অর্থাৎ গত পরশুর আগের দিন। বিষয়টা যত সহজ মনে করেছিলাম ততটা নয়। তার মানে বিজনবাবু কোনো লজিস্টিক মোমেন্টের উপর নজর রাখছিলেন, আর আমাদের সেই বিষয়টাই তদন্ত করতে হবে। আচ্ছা, সারা ঘর একবার তদন্ত করে দেখো তো কোনো মোবাইল ফোন পাওয়া যায় কিনা। না স্যার, সারা ঘর তল্লাশি চালিয়েছি, কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি। এমনকি কোনো ল্যান্ডফোনও নেই। তিথি একরকম হাঁপাতে হাঁপাতেই কথাটা বলল। আজকের সময় দাঁড়িয়ে কোনো মোবাইল ফোন নেই, এটা তো হতে পারে না। তাহলে বিজন স্যার যোগাযোগ করতেন কি করে? বিজনবাবুকে এখানে খুন করা হয়নি, অন্য কোথাও ড্রাগ দিয়ে ওনার হৃদযন্ত্র বিকল করা হয়েছে। খুনিরা জানতো যে কেবল গুলি করলেই হইচই পড়বে, তাই তারা এমন একটা ড্রাগ ব্যবহার করেছে যা সাধারণ ময়নাতদন্তে হার্ট অ্যাটাক বলে মনে হবে। আর এই সিরিঞ্জ আর শিশিটা এখানে ফেলে রাখা হয়েছে আমাদের বিভ্রান্ত করতে, নাকি খুনিদেরই অসাবধানতা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে একটা কথা পরিষ্কার, বিজনবাবু এই লজিস্টিক কোম্পানির কোনো বড় কনসাইনমেন্ট বা পাচারের খবর জেনে গিয়েছিলেন, যা এই প্রভাবশালী মাস্টারমাইন্ড সহ্য করতে পারেনি। তাই কি ওনাকে এভাবে সরিয়ে দেওয়া হলো? নিজের মনে বিড়বিড় করলেও রণজয় আর কিছু বলল না। এরপর তদন্তের সূত্র ধরে পরদিন সকালে রণজয় আর অনির্বাণ লঙ্কাপাড়া থানার এক সাব ইন্সপেক্টরের সাথে দেখা করতে এলো। থানায় ঢোকার মুখেই রণজয় থমকে দাঁড়ালো। বারান্দায় এক বৃদ্ধ দম্পতি মাটিতে বসে হাউ হাউ করে কাঁদছেন, আর ভেতরের এক কনস্টেবল হাতের ফাইল দিয়ে টেবিলে জোরে শব্দ করে তাকে ধমকাচ্ছে। আরে বাবা, কতবার বলবো? মেয়ে পালিয়েছে মানে কি আমাদের সব কাজ পেলে শুধু তোমাদের খুঁজতে হবে? আজকালকার মেয়েদের স্বভাব জানো না?
কারোর সাথে পকার পার হয়ে গেছে দেখো গিয়ে। এখন যাও তো এখান থেকে, বড় সাহেবরা এসেছেন, আমাদের ডিস্টার্ব করো না কিন্তু। রণজয় এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, কি হয়েছে কনস্টেবল, এরা কাঁদছেন কেন? পুলিশ অফিসারটি রণজয়কে চিনতে পেরে তড়িঘড়ি স্যালিউট ঠুকল। না স্যার, বিশেষ কিছু না, ওই সব চা বাগানে স্যার ফালতু ঝামেলা যত সব, মেয়ে নিখোঁজ হয়েছে বলছে, কিন্তু আসলে তো সব প্রেমিকের সাথে পালানো স্যার। রণজয় সেই বৃদ্ধ মানুষটির সামনে গিয়ে বসলেন। বৃদ্ধের চোখে জল। তিনি কাঁপা গলায় বললেন, না বাবা, আমার নাতনির বয়স মাত্র 8 বছর, আর বড় মেয়েটা 17। ওরা বাগানের কাছে গিয়ে আর ফেরে নাই। পুলিশ ডায়েরি নিতে চাইছে না, বলছে নাতনি নাকি 17 বছরের দিদির সাথে প্রেমিকের কাছে পালাইয়া গেছে। কিন্তু হুজুর, গত 1 সপ্তাহ আমাদের বস্তি থেকে আরো 3টা মেয়ে নিখোঁজ হয়েছে। কারো কোনো খবর নাই হুজুর, কোনো খবর নাই। রণজয়ের শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি অনির্বাণের দিকে তাকালেন। অনির্বাণ তখন নোটপ্যাডের সেই লঙ্কাপাড়া ডিপো লেখাটার কথা ভাবছিল। সে নিচু গলায় রণজয়কে বলল, স্যার, কাকতালীয় হওয়ারও একটা লিমিট থাকে। বিজনবাবু যে লঙ্কাপাড়া ডিপোর কথা লিখেছেন সেটা এই থানার 1 কিলোমিটারের মধ্যে, আর এখান থেকেই ছোট ছোট মেয়েরা গায়েব হচ্ছে। বিজনবাবু হয়তো এই পাচার চক্রের হদিশ পেয়েছিলেন বলেই কি তাকে মরতে হলো? হতে পারে, শুধু মেয়ে নয় অনির্বাণ, 8 থেকে 17 বছর বয়সের রেঞ্জটাও তো খুব বিপজ্জনক। সায়ন, লঙ্কাপাড়া আর বীরপাড়া এলাকার গত 1 মাসের সব মিসিং ডায়েরি রিপোর্ট বের করো তো। আমি দেখতে চাই নিখোঁজ হওয়ার সময়গুলোর মধ্যে কোনো মিল আছে কিনা। থানা থেকে বেরিয়ে জিপে ওঠার সময় রণজয়ের মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল তিথির ফোন। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে তিথি বলল, হ্যালো স্যার, মৈত্রী ম্যামের অ্যাক্সিডেন্টে সেই ট্রাকটার হদিশ পাওয়া গেছে। ওটা শেষ জিপিএস লোকেশন পাওয়া গিয়েছিল এই লঙ্কাপাড়া চা বাগানেরই এক পরিত্যক্ত কোল্ড স্টোরেজের সামনে। তারপর থেকেই ওটা ভ্যানিশ। তিথির কথা শোনা মাত্রই রণজয় দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, বুঝলে অনির্বাণ, পুরো ছকটা এবার পরিষ্কার হচ্ছে। পাচার চক্র, বিজনবাবুর খুন আর মৈত্রীর দুর্ঘটনায় জড়িত সেই ট্রাক, সবকিছু এক সুতোয় গিয়ে মিলছে এই লঙ্কাপাড়া ডিপোতে। এরা ডুয়ার্সের জঙ্গলকে একটা নরক বানিয়ে ফেলেছে। হ্যাঁ স্যার, ডুয়ার্স এতদিন ছিল একটা শান্ত স্নিগ্ধ সবুজ মনোরম পরিবেশ। বাইরে এতদিন এত দুর্ঘটনা, অপরাধ, ক্রাইম সবটাই শুনেছি, কিন্তু কখনো ভাবিনি এই রকম জায়গাতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরে রণজয় আর অনির্বাণ কোনো কথা বাড়াল না। অন্যদিকে সমরেশ চৌধুরী আর সেই জামিন পাওয়া বনমন্ত্রী অনিমেষ রুদ্র একটি বিলাসবহুল গেস্ট হাউসে বসে ড্রিঙ্কস করছিলেন। আর ঠিক তখনই তাদের সামনের টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল। সমরেশ চৌধুরীর ফোনটা রিসিভ করতেই লাউড স্পিকারে রাখল। নেশাগ্রস্ত অবস্থায় সমরেশ চৌধুরী বলে উঠল, হ্যালো। রণজয় লঙ্কাপাড়ায় পৌঁছে গেছে। এবার ওকে এমন ফাঁদে ফেলতে হবে যেন ও আর এই ফাঁদ ভেদ করে বেরোতে না পারে। আর হাসিমকে বলো ল্যাবে যেন কাজ বন্ধ না হয়। অর্গান পাচারের এবারের কন্ট্রাইটমেন্টটা যেন সময় মতো বর্ডার পার হয়। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির চাপা কণ্ঠস্বর শোনা গেল মোবাইলের অপর প্রান্ত থেকে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনি আমাদের জন্য এত কিছু বললেন, অন্তত আমরা এইটুকু তো করতেই পারি। সমরেশ চৌধুরীর গলায় আবারও সেই নেশাগ্রস্ত স্বর শোনা গেল। আর ঠিক তখনই অপর প্রান্তের ব্যক্তি বেশ ঝাঁঝালো গলায় চিৎকার করে বলল, তোমাদের দুজনের কত ক্ষমতা সেটা তো আমার জানাই আছে। তোমাদের পেছনে খালি আমার টাকা ধ্বংস করতে হচ্ছে, ওদিকে নিজের নাম আড়াল করতে গাদা গাদা টাকা খরচা করতে হচ্ছে। আর এদিকে তোমাদের 2 আহাম্মককে সামলাচ্ছি। এদিকে রণজয়কে থামাতে পারছি না, আর তোমরা 2 হারামজাদা বসে এখানে মদ গিলছো। সমরেশ কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই অনিমেষ রুদ্র বলল, স্যার
এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। গাল দেবেন না, একদম গাল দেবেন না। আমরা আমরা হারামজাদা হলে আপনি কি ধোয়া তুলসী পাতা নাকি? অনিমেষ রুদ্র নেশাগ্রস্ত অবস্থায় কথাটা বলতে বলতেই হেঁচকে নিচ্ছিল। আর এই কথা শুনে অপর প্রান্তের ব্যক্তি আরও চিৎকার করে বলতে লাগলো, আমারই ভুল। তোদের দুটোকে জেল থেকে ছাড়ানোটা আমার এই মারাত্মক বড় ভুল হয়েছে। এদিকে রানাকে যতই বলি সাবধানে কাজ করতে, নিজের খেয়ালে চলছে। দেখুন স্যার, সমস্যা সেটা আপনার, আমাদের তো নয়। আরে জেল থেকে ছাড়া পেয়েছি, একটু সেলিব্রেট না করলে হয়? সেটাই তো করছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। আর ওদিকে রণজয় লঙ্কাপাড়া, বীরপাড়া, আলিপুর সব চষে বেড়াচ্ছে। তোরা দুটো বোধহয় ভুলে যাচ্ছিস, আমার কাছ অব্দি যদি পৌঁছে যায় তাহলে তোদের সব কটার কপালে অশেষ দুঃখ আছে। এই যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা এত গরম দেখাচ্ছিস, সেসব রেখে আর কি লাভ? আবার জেগে যাওয়ার জন্য তৈরি থাক তোরা দুজন। বলেছিলাম যে ওই বিজন চক্রবর্তী পোস্টমর্টেম রিপোর্টের আসল তথ্য যেন বাইরে না বের হয়। পারলি না তোরা দুটো আটকাতে। রণজয় তো জেনেই গেছে যে ওর শরীরের ভেতরে কিছু একটা ঢোকানো হয়েছে। শালা, ওই ফরেন্সিক এক্সপার্টকে বললাম, টাকার পর টাকা প্রলোভনও দিয়েছিলাম, কিন্তু শালা ওরা এত দেশপ্রেমী যে ফোনটা কেটে দিয়েছে। এগুলো তো ছোটখাটো বিষয়, সেগুলো তো তোরা সামলাতে পারিস। সেই অজ্ঞাত ব্যক্তির কথা শেষ হতেই সমরেশ চৌধুরী আবারও নেশা মেশানো গলায় বলল, আপনি একদম চিন্তা করবেন না স্যার, শুধু আজকের দিনটা দিন, তারপর কাল থেকে মাঠে নামছি। আসলে এতগুলো দিন তো জেলের ভেতরে ছিলাম কিনা, মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তাই আর কি। স্কাউন্ড্রেল! অপর প্রান্তের ব্যক্তি চাপা তীক্ষ্ণ গলায় কথাটা বলেই ফোনটা কেটে দিল। আর এদিকে সমরেশ আর অনিমেষ দুজনে মদের গ্লাসের গ্লাস ছুঁয়ে একসাথে উচ্চস্বরে চিয়ার্স বলে উঠল। তারপর ঠক ঠক করে এক নিঃশ্বাসে শেষ করল। আলিপুরদুয়ার পুলিশ সদর দপ্তরে সেই ছোট ঘরটিতে ল্যাপটপ স্ক্রিনের নীলচে আলো রণজয়ের মুখে এসে পড়ছে। তিথি পেন ড্রাইভটি থেকে কিছু ডেটা রিকভার করার চেষ্টা করছিল। রণজয় আর অনির্বাণ নিঃশব্দে দাঁড়িয়ে সেটাই দেখছিল। পেন ড্রাইভে কিছু এক্সেল শিট আর কয়েকটা অস্পষ্ট স্ক্যান করা ছবি আর বিভিন্ন জায়গার সব তথ্য এসবই দেখা যাচ্ছিল। তিথি কিবোর্ডে আঙুল চালাতে চালাতে বলল, স্যার, পেন ড্রাইভে একটা জিপ ফাইল আছে যার নাম দেওয়া আছে লিস্ট এক্স। তবে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড স্যার। আর এর বাইরে কিছু ডেলিভারি চালানের কপিও পাওয়া গেছে। তবে সেগুলো কোনো সাধারণ লজিস্টিক কোম্পানি নয়, বরং অ্যাপডন লজিস্টিক্স নামের একটা সংস্থার চালান। রণজয় ভ্রু কুঁচকে ফাইলগুলো দেখল। চালানগুলোতে কি লেখা আছে তিথি? স্যার, এখানে অদ্ভুত সব জিনিসের নাম, যেমন লাইফ সেভিং ইকুইপমেন্ট, কেমিক্যাল প্রিজারভেটিভস আর ব্লাড ট্রান্সফিউশন কিটস। আর এগুলো সব ডেলিভারি হয়েছে লঙ্কাপাড়া চা বাগানের সেই পরিত্যক্ত কোল্ড স্টোরেজ ডিপোতে। অনির্বাণ পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। সে বলল, স্যার, একটা চা বাগানের ডিপোতে এত ব্লাড কিট আর প্রিজারভেটিভ কেন লাগবে? বিজনবাবু এই বিষয়গুলো নিয়েই হয়তো নাড়াচাড়া করছিলেন। তিনি বুঝেছিলেন যে এই লজিস্টিক ব্যবসার আড়ালে অন্য কোনো সাপ্লাই চেইন চলছে, আর সে কারণেই হয়তো তাকে সরে যেতে হয়েছে। সরে যেতে হয়নি স্যার, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে স্পষ্টভাবে কথাটা বলল তিথি। রণজয় চেয়ার থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। টেবিলের ওপর রাখা একটা ফাইল হাতে নিয়ে তার পাতাগুলো নাড়াচাড়া করতে করতে রণজয় বলল, অনির্বাণ, আজ বিকেলে আমরা যে বৃদ্ধ দম্পতির কথা শুনলাম, তাদের নাতনি আর মেয়ের নিখোঁজ হওয়ার সময়টা খেয়াল করেছো?
তারপর যে মিসিং ডায়েরি রিপোর্ট তুমি নিয়ে এসেছো, সেটা অনুযায়ী যা আমাদের হাতে এসেছে, পেনড্রাইভের এই ডেলিভারি ডেটগুলোর সঙ্গে নিখোঁজ হওয়ার তারিখগুলো কিন্তু একদম মিলে যাচ্ছে। অর্থাৎ যখনই বড় কোনো চালান এসেছে তখনই বাগান থেকে লোক গায়েব হয়েছে। তার মানে কি আপনি বলতে চাইছেন ওই কন্টেনারগুলো করেই মেয়েদের পাচার করা হচ্ছে, বা ওই গাড়িগুলোতেই কোনোভাবে পাচার চক্র চলছে? রণজয় ঘুরে দাঁড়ালেন। শুধু পাচার নয় অনির্বাণ, তিথির উদ্ধার করা ব্লাড কিট আর কেমিক্যালের লিস্ট বলছে পাচার হওয়ার আগে বা পরে তাদের উপর কোনো মেডিকেল প্রসিডিওর চালানো হচ্ছে। কিন্তু আমাদের হাতে এখনও কোনো শক্ত প্রমাণ নেই। কাল সকালে আমরা লঙ্কাপাড়া বাগানের সেই পরিত্যক্ত ডিপোর আশেপাশে একবার রেকি করতে যাব, তবে এবার পুলিশি পোশাকে নয়, সিভিল ড্রেসে। পরের দিন ভোরে রণজয় আর অনির্বাণ একটা পুরনো জিপ নিয়ে লঙ্কাপাড়া চা বাগানের সেই নির্জন এলাকায় পৌঁছালেন। জঙ্গলের একেবারে গভীরে, যেখানে পর্যটক বা স্থানীয় মানুষ কেউই যাওয়া আসা করে না, সেখানেই সেই বিশাল লোহার গেটওয়ালা ডিপো। গেটে বড় বড় করে লেখা প্রবেশ নিষেধ। জিপটা দূরে রেখে তারা পায়ে হেঁটে জঙ্গলের ভেতরের একটা সরু পথ দিয়ে ডিপোর পেছনের দিকে এগোতে লাগল। জঙ্গলের সেই অংশটা অস্বাভাবিক নিঝুম। হঠাৎ অনির্বাণের নজরে এলো নালার কাছে একটা বড় নীল রঙের প্লাস্টিকের ড্রাম উল্টে পড়ে আছে। ড্রামটার গায়ে কাদার দাগ। রণজয় আর অনির্বাণ ড্রামটার কাছে গিয়ে সেটা সোজা করতেই এক বীভৎস পচা গন্ধ তাদের নাকে এলো। অনির্বাণ রুমাল দিয়ে নাক চেপে ড্রামের ভেতরে উঁকিয়ে দিল। সেখানে কোনো লাশ নেই, কিন্তু যা আছে তা দেখে অনির্বাণ শিউরে উঠল। ড্রাম ভর্তি ব্যবহৃত সিরিঞ্জ, প্রচুর পরিমাণ ব্লাড ব্যাগ আর কিছু কাঁচের শিশি, যাতে অদ্ভুত নীল রঙের একটা তরল লেগে আছে। রণজয় একটা গ্লাভস পরে একটা শিশি তুলে নিলেন। শিশির গায়ে একটা ছোট স্টিকার লাগানো। অনির্বাণ বিড়বিড় করে পড়ল লেখাটা, HT90 অর্গান প্রিজার্ভেশন সলিউশন। স্যার, এটা তো শরীরের অঙ্গ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তার মানে ওই মেয়েগুলো... শান্ত হও অনির্বাণ, আমরা যেটা সন্দেহ করেছিলাম এটা তার চেয়েও বড় কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র। এরা এখানে কোনো অস্থায়ী ল্যাবরেটরি বানিয়েছে। নিখোঁজ মেয়েদের এখান থেকেই প্রসেস করা হয়, কিন্তু প্রশ্ন হলো এত বড় একটা সেটআপ সিস্টেমের অজান্তে চলা কি আদৌ সম্ভব? রণজয় আর অনির্বাণ যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই রণজয়ের মোবাইলে একটা মেসেজ আসার শব্দ হলো। মোবাইলটা বের করতেই দেখতে পেল একটা PDF ফাইল। সেটা ওপেন করে চোখ বুলিয়ে নিতেই একটা বিষয় জলের মতন পরিষ্কার হয়ে গেল ওর। অনির্বাণ জিজ্ঞেস করল, স্যার, জরুরি কিছু কি? হ্যাঁ, জরুরি। বিজনবাবুর ফাইনাল পোস্টমর্টম রিপোর্ট, তবে সম্পূর্ণটা পড়তে পারছি না। তবে যেই জায়গাটা বোল্ড করা আছে সেখানে যা লেখা আছে সেটা দেখে সবটাই পরিষ্কার। ডক্টর সেনকে বলেছিলাম আমাকে যেন পোস্টমর্টম রিপোর্টটা পাঠানো হয়, সেটাই পাঠিয়েছে। রিপোর্টে কি আছে স্যার? অনির্বাণ সেই একই কেমিক্যাল যা বিজনবাবুর মুখের ভিতর আর রক্তে পাওয়া গেছে। আমি এখন নিশ্চিত বিজনবাবুকে এই ল্যাবেই আনা হয়েছিল। ওনার শরীরে এই সলিউশন পুশ করে ওনার হার্ট থামিয়ে দেওয়া হয়েছিল। আর এই ড্রামটার দিকে দেখো, এখানে রক্তমাখা কিছু ব্যান্ডেজও আছে। তার মানে নিখোঁজ মেয়েদের ওপর এখানেই পরীক্ষা চালানো হচ্ছে। আর আমি নিশ্চিত এই ঘটনার পিছনে যে জড়িত আছে সে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গেও খুব ভালোভাবে জড়িত। ডিপার্টমেন্টের সাথে জড়িত? স্যার, আবারও? সমরেশ চৌধুরী, সত্যেন রায়, অনিমেষ রুদ্র, এদের পরিণতি দেখার পরও আবারও ডিপার্টমেন্টের কেউ দুঃসাহস দেখাচ্ছে? রীতিমতন অবাক হয়ে কথাটা বলতে লাগলো অনির্বাণ। তুমি ভুল করছো অনির্বাণ। তুমি যে তিনজনের নাম বললে এটা হলো কারো হাতের পুতুল, কিন্তু সুতোটা অন্য কারোর হাতে। আর যাকে আমরা এখনো পর্যন্ত ধরতেই পারিনি, তার অব্দি পৌঁছানো এতটা সহজ নয় বলি তো সে আড়ালে রয়েছে। সেটা তো বুঝতে পারছি স্যার, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে আমাদের ডিপার্টমেন্টেরই কেউ হবে? খুব সহজ ব্যাপার। যে ড্রাগ বা এই যে সলিউশনটা বিজনবাবুর শরীরের ভেতরে পুশ করা হয়েছিল, যার কারণে হার্ট অ্যাটাক হয় এবং মানুষ মারা যায়, এই বিষয়টার পেছনে যে জড়িত সে বিষয়টা ভালো করেই জানে। আর তাই
ডক্টর সেনকে বলা হয়েছে পোস্টমর্টমটা যেন হার্ট অ্যাটাক দেখানো হয়, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট। আর এই কথাটাই ডক্টর সেন আমাদের আইজি স্যারকে জানায়। তার মানে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সবকিছুর উপরে সেই মাস্টার মাইন্ডের নজর রয়েছে। আমাদের সাবধান থাকতে হবে অনির্বাণ। তার মানে স্যার, আইজি প্রবীর চ্যাটার্জি এই ল্যাবের অস্তিত্ব আড়াল করতে চাইছিলেন। তিনি কি জানতেন যে ময়নাতদন্তে এই সলিউশন ধরা পড়লে বিজনবাবুর খুনের সাথে এই অর্গান পাচার চক্রের হদিশ মিলে যাবে? আইজি স্যার জানতেন কিনা জানি না, তবে তিনি ওপর মহল থেকে আসা নির্দেশ পালন করছিলেন মাত্র। এই যে শিশিটা দেখছো, এটা বিজনবাবুর মৃতদেহের পাশে পাওয়া শিশির সঙ্গে হুবহু এক। খুনিরা বিজনবাবুকে মেরে প্রমাণ নষ্ট করতে ওনার শরীর জ্বালিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে এই সিরিঞ্জ আর এই শিশিগুলো সরাতে ভুলে গিয়েছিল। আর এটাই আমাদের জন্য যথেষ্ট প্রমাণ। ঠিক সেই সময় রণজয়ের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আইজি প্রবীর চ্যাটার্জির নাম। রণজয় ফোনটা কানে নিতেই ওপাশ থেকে একটা কড়া কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। রণজয়, লঙ্কাপাড়া জঙ্গলে তুমি কি করছো? বীরপাড়া থানার ওসি আমাকে রিপোর্ট পাঠিয়েছে যে তুমি নাকি লোকাল কেসে অযথা নাক গলাচ্ছ। শোনো, বিজন বাবুর কেসটা এখন সিআইডির কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে। তুমি আজ বিকেলেই সমস্ত ফাইল পাঠিয়ে দাও আর বীরপাড়া থেকে সরে এসো। এটা বর্ডার সেন্সিটিভ এলাকা, এখানে কোনো এক্সপেরিমেন্ট চলবে না। রণজয় স্তব্ধ হয়ে গেলেন। আইজির মতো পদের কেউ সরাসরি ফোন করে তদন্ত বন্ধ করতে বলছেন, এর মানে বিভীষণ অনেক উপরে বসে আছে। স্যার, আমি তো কেবল বিজনবাবুর লিড ফলো করছিলাম। এখানে একটা বড় র্যাকেট কাজ করছে বলে আমার মনে হচ্ছে। ওটা ভাবার জন্য সিআইডি আছে রণজয়। তুমি নিজের সীমানার মধ্যে থাকো। দ্যাটস অ্যান অর্ডার। উপাস থেকে ফোনটা কেটে গেল। অনির্বাণ রণজয়ের মুখের দিকে তাকিয়েছিল। রণজয় ফোনটা পকেটে রেখে ড্রামটার দিকে তাকিয়ে বলল, অনির্বাণ, উপর মহল থেকে নির্দেশ এসেছে তদন্ত বন্ধ করার। বিজনবাবুর ফাইল সিআইডি নিয়ে নিচ্ছে। তার মানে কি আমরা এখন হাত গুটিয়ে বসে থাকব? ওই বাচ্চা মেয়েগুলো তাহলে শেষ হয়ে যাবে? রণজয় অনির্বাণের কাঁধে হাত রাখলেন। তাঁর চোখে তখন এক অন্যরকম দৃঢ়তা। না অনির্বাণ, এবার আমরা পুলিশের পোশাকে নয়, নিজেদের মতো করে লড়ব। মৈত্রীর ট্রাক দুর্ঘটনার সঙ্গে এই লঙ্কাপাড়া ডিপোর যে যোগসূত্র তিথি পেয়েছে, সেটা এখনও সরকারি রেকর্ডে নেই। তার মানে আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে। আইজি সাহেব সিআইডিকে ফাইল পাঠাতে বলেছেন, কিন্তু আমাদের কাছে পেন ড্রাইভের সে কপিটা এখনও আছে। রণজয় জঙ্গলের গভীরতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, বিজনবাবু প্রাণ দিয়ে এই খবরটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর রাহুল, ওর আত্মা শান্তি পাবে না যদি না আমি এই জঞ্জালটা দুর্নীতিমুক্ত করতে পারি। অনির্বাণ, তুমি আমার সঙ্গে আছো তো? এটা কিন্তু বেআইনি লড়াই হতে চলেছে। অনির্বাণ রণজয়ের চোখে চোখ রেখে স্যালুট জানায়। বেশ স্পষ্ট গলায় তারপর বলে, স্যার, আমি তৈরি। আইনের রক্ষক হয়ে যদি আইন বাঁচাতে না পারি, তবে সেই পোশাকের কোনো মূল্যই নেই। দিনের আলো ম্লান হয়ে আসছিল। রণজয় আর অনির্বাণ জানতেন না, ডিপোর উঁচু পাঁচিলের ওপর থেকে একটি শক্তিশালী বাইনোকুলার তাদের প্রতিটি মুভমেন্ট নজর করছে। হাসিমের পাঠানো শিকারীরা এবার শুধু মেয়ে পাচারের জন্য নয়, রণজয় সেনকে চিরতরে থামানোর জন্য তৈরি হচ্ছে। রাত তখন প্রায় 1:30। আলিপুরদুয়ারের সরকারি কোয়ার্টারের স্টাডি রুমে রণজয় একা বসে পেনড্রাইভে ডেটাগুলো নিয়ে কাজ করছিলেন। বিজনবাবুর দেওয়া তথ্যগুলো যেন একটা গোলক ধাঁধার মতো। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখল লেখা প্রাইভেট নাম্বার। রণজয় একটু অবাক হল। এত রাতে আইজি ফোন করছেন কেন? ফোনটা ধরতেই ওপাশ থেকে আইজির সেই চেনা কর্কশ গলা ভেসে এলো। রণজয়, এক্ষুনি একবার হাসিমারা বর্ডারের দিকে যাও। আমরা একটা খবর পেয়েছি বিজন চক্রবর্তীর খুনিরা ওদিকে একটা সেফ হাউসে লুকিয়ে আছে। বিজন বাবুর পোস্টমর্টেম রিপোর্টে যে ড্রাগের কথা তুমি বলেছিলে, সেই একই ড্রাগের হদিশ ওখানে পাওয়া গেছে। আমি টিম পাঠাচ্ছি। তুমি একা গিয়ে আগে লোকেশনটা পিন পয়েন্ট করো। অনির্বাণকে এখন ডেকো না, ও অন্য এক রেডে আছে। জলদি যাও। কিন্তু স্যার, এটা কোন নম্বর থেকে ফোন করেছেন আপনি? এটা আমার সিক্রেট নম্বর রণজয়, আর এখন এত প্রশ্ন করে লাভ নেই। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আবারও সেই একই রকম কর্কশ গলায় বলতে লাগলো প্রবীর চ্যাটার্জি। আমি এক্ষুনি বেরোচ্ছি স্যার, কিন্তু আপনি যে বললেন আমাকে এই কেসটা বন্ধ করতে, এটা নাকি সিআইডির হাতে।
তুমি ভীষণ প্রশ্ন করছো রণজয়, যা বলছি তাই করো। প্রবীর চ্যাটার্জির কথা শোনা মাত্রই রণজয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শব্দ করে ফোনটা কেটে গেল। তবে রণজয়ও এক মুহূর্ত ভাবল না। আইজির নির্দেশ আর বিজনবাবুর খুনিদের ধরার সুযোগ দুটোই তাকে তাতিয়ে তুলল। নিজের সার্ভিস রিভলভারটা নিয়ে জিপ চালিয়ে হাসি মারার সেই নির্জন রাস্তার দিকে বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে তার মনে পড়ল তিথির সেই মেসেজটার কথা। রতন সোরেন, সেই ট্রাক মালিক যে 3 বছর ধরে নিখোঁজ, তার মানে এই নেটওয়ার্কটা অনেক পুরনো। বিজনবাবু হয়তো রতন সোরেনের অন্তর্ধান রহস্যের গভীরে পৌঁছে গিয়েছিলেন বলেই তাকে এভাবে মরতে হয়েছে। আর ওপর মহল কেন বিজনবাবুর মৃত্যুটাকে হার্ট অ্যাটাক বলতে চেয়েছিলেন? ময়না তদন্তের ড্রাগ ধরা পড়লে পাচার চক্রের এই HT90 সলিউশনের কথা সামনে আসতো, যা সরাসরি এই লজিস্টিক ডিপোর সঙ্গে যুক্ত। হাসিমারা রোডের সেই নির্দিষ্ট অংশটা অন্ধকারের চাদরে ঢাকা। রণজয় জিপ থামিয়ে নিচে নামল। চারিদিক অস্বাভাবিক নিস্তব্ধ। হাতে টর্চ নিয়ে রণজয় একটু এগোতেই ঝোপের আড়াল থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তলের বিপ শব্দ হলো। বুলেটটা রণজয়ের কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে রণজয় মাটিতে বসে পড়ল। তৎক্ষণাৎ পজিশন নিল, কিন্তু তার মাথায় তখন হাজারটা প্রশ্ন। আমার উপর কেউ অন্ধকারে আড়াল থেকে গুলি ছুটছে। আইজি সাহেব কি আমাকে মরার জন্য এখানে পাঠালেন, নাকি ফোনের ওপাশে অন্য কেউ ছিল? আমি কি তড়িঘড়ি করে বেশি ভুল করে ফেললাম? রণজয় কথাগুলো ভাবতে ভাবতেই অন্ধকার থেকে 3 জন মুখোশধারী লোক হাতে উদ্যত রাইফেল নিয়ে বের হয়ে এলো। রণজয় বুঝতে পারল আজ তার ফেরার রাস্তা প্রায় বন্ধ। যখনই একজন মুখোশধারী ট্রিগার টিপতে যাবে, ঠিক তখনই একটা জিপ প্রচণ্ড গতিতে ব্রেক কষল এবং হেডলাইটের তীব্র আলোয় খুনিদের চোখ ধাঁধিয়ে গেল। পরপর কয়েকটা গুলির শব্দ হলো। অনির্বাণ জিপ থেকে নেমেই নিখুঁত নিশানায় 2 জন অপরাধীকে গুলি করল। বাকি একজন ভয় পেয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। রণজয় স্তম্ভিত হয়ে মাটিতে শুয়ে দেখতে লাগলো অনির্বাণ হাঁপাতে হাঁপাতে তার দিকে এগিয়ে আসছে। অনির্বাণ রণজয়ের হাত ধরে টেনে তুলল। স্যার, আপনি ঠিক আছেন? আপনার কাঁধ থেকে তো রক্ত পড়ছে। ঠিক আছে অনির্বাণ, কিন্তু তুমি এখানে কিভাবে? আর আইজি স্যার তো বললেন তুমি অন্য রেডি আছো। স্যার, আইজি স্যার আমাকে ফোন করে বললেন আপনি নাকি ফোন রিসিভ করছেন না। তিনি কিছু একটা বিষয়ে আপনাকে জানাতে চাইছিলেন। সম্ভবত তিনি আপনাকে সাবধান করতে চাইছিলেন যে আপনি যেন অন্ধকারে কোথাও একা না যান, আপনার বড় কোনো বিপদ হতে পারে। তিনি আমাকে বললেন দ্রুত আপনার কাছে পৌঁছাতে, কিন্তু আমার খটকা লাগলো। আপনি তো এভাবে একা বেরোনোর লোক নন, তাই দেরি না করে আপনার গাড়ির লোকেশন ট্র্যাক করে ছুটে এলাম। তুমি একদম নিশ্চিত আইজি স্যার তোমাকে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি একদম নিশ্চিত। আর তাছাড়া আইজি স্যার কিছুক্ষণ আগে পর্যন্ত কলকাতায় কনফারেন্সে বিজি ছিলেন। কিন্তু স্যার, অদ্ভুত ব্যাপারটা হলো যে তার ফোন তো সুইচ অফ ছিল। আর আমি অন্য কোনো রেডে আছি, সেটা কে বললো আপনাকে? তার মানে কেউ আমাদের দুজনকে আলাদা করে আমাদের এখানে মারার পরিকল্পনা করেছিল। আর ফোনগুলো অনির্বাণ, আমি নিজের কানে আইজির গলা শুনেছি, হুবহু এক ছিল, সেই কর্কশ, সেই একই স্বর, সেই একই বাজন ভঙ্গি। তার মানে রণজয় কথাটা বলেই থমকে গেল। তারপর কাঁপা কাঁপা গলায় অনির্বাণের দিকে তাকিয়ে বলল, তার মানে রানা, সুমিত বলেছিল মাস্টার অফ ডিসগাইজ এবং মিমিক্রিতে ওস্তাদ। ওই আইজির গলা নকল করে আমাদের ফাঁদে ফেলেছে। ও মাই গুডনেস। স্যার, সমস্ত রহস্য পরে সমাধান হবে। আগে আপনার ড্রেসিং করা দরকার। কিন্তু ওরা আপনাকে কেন আজ রাতেই সরিয়ে দিতে চেয়েছিল? নিশ্চয়ই লঙ্কাপাড়া ডিপোতে আজ রাতে বড় কিছু হতে চলেছে, যা আপনি জানলে ওদের সর্বনাশ হয়ে যাবে। রণজয় কাঁধের ক্ষতটা রুমাল দিয়ে চেপে ধরে জিপে উঠলেন। তার চোখে এখন প্রতিশোধের আগুন। ঠিক ধরেছ নির্বাণ, ওরা ভাবছে আমি শেষ, কিন্তু এবার আমরা লঙ্কাপাড়া যাব, তবে পুলিশি প্রটোকল মেনে নয়, নিজেদের মতো করে। সমরেশ আর রানার এই খেলা এবার আমি সামনাসামনি দেখব।
আমি 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 ঠিক আছি অনির্বাণ, আমি ঠিক আছি। এই মুহূর্তে ড্রেসিং করতে যাওয়া সম্ভব নয়, হাসপাতাল এখান থেকে অনেক দূরে। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ততক্ষণ আমি বসে না থেকে তদন্ত চালিয়ে যেতে চাই। রণজয়ের কথার উপরে অনির্বাণ আর কিচ্ছু বলতে পারল না। তাদের গাড়ি ছুটতে লাগলো লঙ্কাপাড়া ডিপোর দিকে। জিপ যখন লঙ্কাপাড়া ডিপোর দিকে তীরের বেগে ছুটছে, তখন ডিপোর ভেতর এক বীভৎস আয়োজন চলছে। হাসিম আর রানার কিছু অনুগত লোক রাইফেল হাতে কন্টেনারগুলো পাহারা দিচ্ছে। একটা অ্যাম্বুলেন্স এসে ডিপোর ভেতরে ঢুকল। তারা জানে না রণজয় সেন তাদের কপালে শনি হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। লঙ্কাপাড়া ডিপোর সীমানা প্রাচীরের বাইরে জিপটা অনেক দূরে রেখে এসেছে অনির্বাণ। রণজয় আর অনির্বাণ দুজনেই এখন ফোন সাইলেন্ট করে অতি সাবধানে ডিপোর পেছনের ঢাঙা পাঁচিল দিয়ে ভেতরে ঢুকছে। রণজয়ের কাঁধের ক্ষতটা যন্ত্রণায় তপতপ করছে, কিন্তু তার পুরো মন এখন এই পরিত্যক্ত কোল্ড স্টোরেজটার উপর। ভেতরে কোনো কোলাহল নেই, কেবল জেনারেটরের একঘেয়ে শব্দ। রণজয় ইশারায় অনির্বাণকে একপাশে যেতে বললেন। দুজনে নিঃশব্দে জানলার নিচের কার্নিস ধরে ভেতরে উঁকি দিলেন। যা দেখলেন তাতে রণজয়ের চল শক্ত হয়ে গেল। কোল্ড স্টোরেজের ভেতরে সাদা প্লাস্টিকে মোড়া কিছু কন্টেনার সারি সারি সাজানো। তার পাশেই চেয়ারে বসে আছে সমরেশ চৌধুরী আর অনিমেষ রুদ্র। অনিমেষ রুদ্র নিচু স্বরে হাসছিলেন। অমরেশ বাবু, রণজয়ের বউয়ের উপর সেই ট্রাক হামলাটা ছিল শুরু, আর আজ রাতে হাসি মারার ওই জঙ্গল হবে রণজয় সেনের শেষ ঠিকানা। রানা নিজের হাতে দায়িত্ব নিয়েছে। সমরেশ চৌধুরী ঘড়ি দেখে বললেন, রানা কি পৌঁছে গেছে? ও একবার রণজয় সেজে পুলিশের ব্যারিকেডটা পার করে দিতে পারলেই আমাদের কনসাইনমেন্ট বর্ডারের ওপারে চলে যাবে। বাইরে দাঁড়িয়ে রণজয় আর অনির্বাণ একে অপরের দিকে তাকালো। রণজয় বুঝতে পারল রানা কেবল মিমিক্রি করে না, সে রণজয় সেজে ডুয়ার্সের বুকে কোনো বড় বিপর্যয় ঘটাতে চলেছে। এই মুহূর্তে তারা দুজনে মিলে যদি ডিপোর ভেতর আক্রমণ করেন, তবে ভেতরে থাকা বাচ্চাদের বা প্রমাণের ক্ষতি হতে পারে। রণজয় অনির্বাণকে ইশারায় সরে আসতে বলল। তারা যখন চুপি চুপি ডিপোর পেছনের গেট দিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই রণজয় থমকে দাঁড়ালো। সামনেই একটা ছোট ওয়াচ টাওয়ারের আলোয় একজন মানুষ দাঁড়িয়ে আছে। পরনে রণজয়ের মতোই খাকি ইউনিফর্ম, কাঁধে সেই একই সার্ভিসটার, এমনকি দাঁড়ানোর ভঙ্গিটাও হুবহু রণজয়ের মতো। অনির্বাণ নিজের পাশে থাকা রণজয়ের দিকে একবার তাকালো, আর একবার টাওয়ারে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার দিকে। তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। টাওয়ারে দাঁড়িয়ে থাকা রণজয় খুব ঠান্ডা গলায় ফোন দিয়ে কাউকে বলছিল, হ্যাঁ আইজি স্যার, হাসিমারাই আমি রেড করেছি। হ্যাঁ, অনির্বাণ আমার সাথেই আছে। আসলে স্যার, আপনার ফোন পেয়ে আমি আর এক মুহূর্ত দেরি করিনি, তাই অনির্বাণকে জানাইনি। আমি এখন লঙ্কাপাড়া ডিপো ক্লিয়ার করছি, ব্যাখ্যা পাঠিয়ে দিন। অনির্বাণ রিভলভার তুলতে যাচ্ছিল, কিন্তু রণজয় তার হাত চেপে ধরলেন। অনির্বাণ না, রানা এখন আমার আইডেন্টিটি ব্যবহার করে পুরো ডিপার্টমেন্টকে ভুল বোঝাচ্ছে। আমরা যদি এখন ধরা দিতে হবে, আমাদেরই অপরাধী সাজানো হবে। আমাদের বেরোতে হবে এখান থেকে। কিন্তু বেরোনোর পথটা সহজ ছিল না। হাসিম তার দলবল নিয়ে পেছন দিক থেকে নিঃশব্দে তাদের ঘিরে ফেলেছে। হাসিমের হাতে AK-47। সে দাঁত বের করে হাসতে লাগলো। রণজয় বাবু, আপনার নিজের জমকে নিজের চোখে দেখে কেমন লাগছে? রানা, আজ আপনি সেজেই বিজন চক্রবর্তীর খুনের দায় আপনার উপর চাপিয়ে দেবে। আর আমাদের আসল মাস্টার মাইন্ড, তিনি তো আপনার খুব কাছের লোক। আপনার এই লড়াইটা শেষ হতে চলেছে যে। রঞ্জয় হাসিমের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মাস্টারমাইন্ড কে তা আমি বের করবই হাসিম। আর রানা আমার রূপ ধরে কতটা সফল হয় সেটা আমিও দেখব। ঠিক সেই মুহূর্তেই ডিপোর সাইরেন বেজে উঠল। কিন্তু এবারে সাইরেন বাজালো রানা নিজে। সে চিৎকার করে বলতে শুরু করলো, আইজি স্যার, সন্ত্রাসীরা ভেতরে ঢুকে পড়েছে, আমি এদের এনকাউন্টার করছি।
রণজয় আর অনির্বাণ বুঝতে পারল রানা এক ভয়ঙ্কর চাল চেলেছে। সে পুলিশের ওয়্যারলেসে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছে যে লঙ্কাপাড়া ডিপোর ভেতরে সন্ত্রাসীরা ঢুকেছে এবং সে তাদের আটকানোর চেষ্টা করছে। এর ফলে আশেপাশে যদি কোনো পুলিশ ব্যাকআপ আসেও তারা টাওয়ারে দাঁড়িয়ে থাকা ছদ্মবেশী রণজয়কেই আসল মনে করবে এবং নিচে থাকা রণজয় আর অনির্বাণকে সন্ত্রাসী ভেবে গুলি চালাবে। হাসিম তার বন্দুকের সেফটি ক্যাচ তুলে ক্রূর হাসল। উপর থেকে রানা ইশারায় হাসিমদের নির্দেশ দিল গুলি চালানোর। শুরু হলো এক অসম লড়াই। একদিকে রণজয় আর অনির্বাণ নিজেদের প্রাণ বাঁচাতে আর সত্য প্রমাণ করতে লড়ছেন, আর অন্যদিকে রণজয়েরই রূপ ধরে রানা নিজের দলবল দিয়ে তাদের ওপর বৃষ্টির মতো গুলি ছুঁড়ছে। এক অফিসার লড়ছে নিজেরই ছায়ার বিরুদ্ধে। চিলাপাতার জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে প্রথম গুলির শব্দটা ভেসে এলো। চিলাপাতার জঙ্গলের বুক চিরে যাওয়া তোরসার একটা শাখা নদী বর্ষার জলে এখন উন্মত্ত। রাতের অন্ধকারে সেই নদীর তীরে একটা জিপ উল্টে পড়ে আছে, চারপাশে পোড়া বারুদ আর রক্তের গন্ধ। উপর থেকে হাসিমের লোকেরা ক্রমাগত গুলি চালিয়ে নিশ্চিত হতে চাইছিল যেন নদী থেকে কেউ জ্যান্ত ফিরে না আসে। টাওয়ারের ওপর দাঁড়িয়ে ছদ্মবেশী রানা তার রণজয়ের মতো হুবহু শীতল গলায় ওয়্যারলেসে বলল, টার্গেট নিউট্রালাইজড। সন্ত্রাসী রণজয় সেন আর তার সহযোগী অনির্বাণ খাদের নিচে তলিয়ে গেছে। বডি রিকভারির দরকার নেই, এই স্রোতে হাড়গোড়ও মিলবে না। কিন্তু রানা জানত না খাদের নিচে একটা পাথরের খাঁজে আটকে গিয়েছিল অনির্বাণ। তার এক হাত ভেঙে গেছে, কিন্তু অন্য হাতে সে রণজয়কে শক্ত করে ধরে রেখেছিল। রণজয়ের পেটে গুলির ক্ষত, জ্ঞান হারিয়েছে সে। অনির্বাণ দাঁতে দাঁত চেপে রণজয়কে হিঁচড়ে একটা ঝোপের আড়ালে নিয়ে এলো। এদিকে রাতের অন্ধকার পরিষ্কার হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে একটা টর্চের আলো তাদের মুখে পড়ল। অনির্বাণ রিভলভার তুলতেই যাচ্ছিল, কিন্তু দেখল সামনে দাঁড়িয়ে সায়ন আর তিথি। তিথি রণজয়ের ক্ষতটা দেখে শিউরে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আমাদের আলিপুরদুয়ার ফেরা চলবে না। রানা অলরেডি নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ দিয়েই দিয়েছে যে রণজয় স্যার একজন বিশ্বাসঘাতক ছিলেন এবং তিনি পুলিশের গুলিতে মারা গেছেন। আমাদের ওনাকে এমন কোথাও নিয়ে যেতে হবে যেখানে কারো ছায়া পৌঁছবে না। পরের দিন রণজয়কে রাখা হলো ফালাকাটার এক পরিত্যক্ত সরকারি গেস্ট হাউসে। সায়ন আর তিথি মিলে অতি গোপনে এক বিশ্বস্ত ডাক্তারকে দিয়ে রণজয়ের অপারেশন করালো। রণজয় এখন আইনের চোখে মৃত, আর এটাই তার লড়াইয়ের নতুন শক্তি। এদিকে লঙ্কাপাড়ার সেই বিলাসবহুল বাংলোয় সমরেশ চৌধুরী তখন অস্থির হয়ে পায়চারি করছিলেন। তার হাতে একটা স্যাটেলাইট ফোন। তিনি ফোনটা কানে দিয়ে খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলেন। হ্যালো গুরুদেব, হ্যাঁ কাজ হয়ে গেছে। রানা খুব নিখুঁতভাবে রণজয়কে সরিয়ে দিয়েছে। এখন রানা নিজেই রণজয় সেজে ডিপার্টমেন্ট সামলাচ্ছে, কেউ সন্দেহ করছে না। সাবধান সমরেশ, রণজয় সেনের লাশটা না পাওয়া পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। আর শোনো, অনির্বাণের কোনো খবর আছে? ওকেও কিন্তু ছাড়া যাবে না। অনির্বাণও নিখোঁজ, সম্ভবত নদীতেই ডুবেছে। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, আমাদের প্রজেক্টের ফাইনাল কনসাইনমেন্ট কাল রাতেই বর্ডার পার হয়ে যাবে। ফোনটা রেখে সমরেশ একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কয়েক ঘন্টা পরেই আবার সেই ফোনটা বেজে উঠল। সমরেশ, তুমি কি জানো আইজি প্রবীর চ্যাটার্জি আজ হঠাৎ দিল্লিতে তলব হয়েছেন? কে তাকে ডেকেছে জানো? কেন্দ্রীয় সুরক্ষা সচিবের অফিস থেকে ফোন এসেছিল। আমাদের ল্যাবের খবর যদি লিক হয়ে থাকে তবে রানা বা তোমাকে দিয়ে আমি কোনো কাজ করাতে পারবো না। মনে রেখো, আমি চাইলে তোমাকে জেলের অন্ধকার কুঠুরিতে পচাতে পারি, আবার এক নিমেষে ডুয়ার্সের রাজাও বানাতে পারি। তাই কোথাও যেন কোনো প্রমাণ না থাকে। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ক্লিয়ার করো। আমি সব সামলে নেব গুরুদেব। অনিমেষ রুদ্র অলরেডি লোকাল পুলিশকে হাতে রেখেছে। আপনি শুধু মেনল্যান্ডে আমাদের ব্যাকআপটা নিশ্চিত করুন। অন্যদিকে গেস্ট হাউসের অন্ধকার ঘরে রণজয় চোখ মেলল। পাশে অনির্বাণ বসেছিল, তার হাতটা প্লাস্টার করা। অনির্বাণ, আমি এখন কোথায়?
অনির্বাণ রঞ্জয়ের হাতটা চেপে ধরে বলল, স্যার, আপনি এখন একটা গোপন জায়গায় আছেন। আপনার শারীরিক অবস্থা একদম ভালো না। আর রানা এখন আপনার চেয়ারে বসে আছে। ও আপনার বাড়িতেও গিয়েছিল মৈত্রেয়ী ম্যামকে শান্ত করতে, কিন্তু ম্যাম ওকে চিনতে পেরেছেন। ওনার সন্দেহ হয়েছে যে ওটা আপনি নন। আমরা ম্যামকে সায়নের মাধ্যমে মেসেজ পাঠিয়েছি যে আপনি বেঁচে আছেন, কিন্তু ওনাকে এখন অভিনয় করতে হবে। রণজয় উঠে বসার চেষ্টা করল। তার চোখে তখন এক অকল্পনীয় তেজ। অনির্বাণ, সায়ন, তোমরা একটা বড় ঝুঁকি নিয়েছ, কিন্তু এবার সময় এসেছে রানার মুখোশ খুলে দেওয়ার। সমরেশ চৌধুরী যার সঙ্গে কথা বলছে সেই মানুষটা কোনো সাধারণ অপরাধী নয়। ও সিস্টেমের একদম মাথার দিকে বসে আছে। আমাদের আমাদের ওই অদৃশ্য মাস্টার মাইন্ডকে দরকার। তিথি ঘরে ঢুকে একটা ল্যাপটপ রাখল। স্যার, সমরেশ চৌধুরীর স্যাটেলাইট ফোনের সিগন্যাল আমি ইন্টারসেপ্ট করেছি। কথাগুলো খুব অস্পষ্ট, কিন্তু একটা কথা বারবার আসছে, গুরুদেব। সমরেশ এই মাস্টার মাইন্ডকে গুরুদেব বলে ডাকছে। চিলাপাতার জঙ্গল আবার এক রক্তক্ষয়ী যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। এক মৃত পুলিশ অফিসার আর এক আহত জওয়ান মিলে লড়াই শুরু করতে চলেছে এক অদৃশ্য সাম্রাজ্যের বিরুদ্ধে। ফালাকাটার সেই গোপন আস্তানায় রণজয় এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার মনের ভেতরে ছটফটানি বাড়ছে। তিথি ল্যাপটপের স্ক্রিনে লঙ্কা পড়া ডিপোর সেই স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা বের করেছে। স্যার, বিজনবাবুর পেন ড্রাইভে আর একটা ফোল্ডার আমি ডিকোড করে দেখলাম। কাল রাতে যে কন্টেইনারগুলো ডিপো থেকে বেরিয়েছে সেগুলো বর্ডারের দিকে যায়নি। ওগুলো গেছে ভুটান পাহাড়ের পাদদেশে এক পরিত্যক্ত শিনকোনা পাহাড়ের। ওগুলো গেছে ভুটান পাহাড়ের পাদদেশে এক পরিত্যক্ত সিনকোনা বাগানের ফ্যাক্টরি হাউসে। তার মানে অর্গান পাচারের জন্য এগুলোকে বর্ডার পার করার আগে ওই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই ওদের উপর সেই নারকীয় পরীক্ষা চালানো হবে। আমাদের হাতে সময় খুব কম। অন্যদিকে লঙ্কাপাড়া বাংলার সমরেশ চৌধুরী আবারও সেই স্যাটেলাইট ফোনে কথা বলছেন। তার চোখে মুখে এবার চরম আতঙ্কের ছাপ। গুরুদেব, মেয়েগুলোকে সিনকোনা ফ্যাক্টরিতে শিফট করা হয়েছে, কিন্তু হাসিম খবর দিয়েছে যে জঙ্গলে কিছু অচেনা পায়ের ছাপ পাওয়া গেছে। আমার কেন জানি না মনে হচ্ছে রণজয় অনির্বাণ মরেনি। সমরেশ, যদি ওরা বেঁচেও থাকে তবে ওরা এখন ফেরারি আসামি। রানা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে রণজয় বা অনির্বাণকে দেখা মাত্র গুলি করার জন্য। তুমি শুধু মেয়েগুলোর দিকে নজর দাও। কাল ভোরের আগে আমাদের ওই স্যাম্পলগুলো ল্যাবে চাই। মনে রেখো, এই প্রজেক্টে কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। যথা আজ্ঞা গুরুদেব। অন্যদিকে রণজয়, অনির্বাণ, সায়ন আর তিথি এই চারজন মিলে একটা পুরনো পিকআপ ভ্যানে করে শিনকোনা বাগানের দিকে রওনা হলো। রণজয়ের পরনে এখন শ্রমিকের পোশাক, মুখে বড় বড় দাঁড়ি। তারা নিজেদের এমনভাবে তৈরি করেছে যেন জঙ্গলের মাওবাদীরা তাদেরকে দেখলে বুঝতে পারে যে তারা তাদেরই দলের। জঙ্গলের ভেতরে ধীরে ধীরে এগোতেই একজন মাওবাদীকে পেছন থেকে আক্রমণ করে ঘাটটা মটকে দিল অনির্বাণ। তারপর হাত থেকে তার AK-47 রাইফেলটা নিয়ে হাঁটতে শুরু করলো। রাতের অন্ধকারে তারা যখন সেই পরিত্যক্ত ফ্যাক্টরির কাছে পৌঁছল, দেখল পুরো এলাকাটা হাসিমের সশস্ত্র মাওবাদী বাহিনী ঘিরে রেখেছে। রণজয় ফিসফিস করে বলল, সায়ন, তুমি আর তিথি ব্যাকআপে থাকো। আমি আর অনির্বাণ ভেতরে ঢুকছি। মেয়েগুলোকে আগে খুঁজে বের করতে হবে। ফ্যাক্টরির পেছনের ভেন্টিলেটর দিয়ে রণজয় আর অনির্বাণ ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই এক তীব্র ওষুধের গন্ধ রণজয়ের দম আটকে গেল। একটি বড় হলের মধ্যে সারি সারি খাঁচা, সেখানে ৮-১০টি ছোট মেয়ে আর সেই চা বাগানের নিখোঁজ হওয়া তরুণীরা অঘরে ঘুমাচ্ছে, তাদের হাতে ড্রিপ লাগানো। হঠাৎ একটা দরজা খুলে গেল। হাসিম আর দুজন লোক ভেতরে ঢুকল। হাসিম ড্রিপের বোতল চেক করতে করতে বলল, এদের হার্ট আর কিডনিগুলো একদম ফ্রেশ। আমাদের গুরুদেব কিন্তু খুব খুশি হবেন। কাল সকালেই এদের অপারেশন টেবিলে তোলা হবে। রণজয় আর সহ্য করতে পারল না। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এসে হাসিমের কপালে রিভলভার ঠেকিয়ে বলল, অপারেশন টেবিল পর্যন্ত যাওয়ার সময় তুই আর পাবি না হাসিম। হাসিম চমকে উঠে হাত তুলল। রণজয়, আপনি আপনি জ্যান্ত? আমি তোকে কথা দিয়েছিলাম হাসিম,
চিলাপাতার জঙ্গলে তোকে মরতে হবে, আর আজ সেই দিন। বাইরে তখন অনির্বাণ আর সায়ন মিলে মাওবাদী বাহিনীর সাথে যুদ্ধে মেতেছে। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠছে সিংকোনা বাগান। রণজয় আর হাসিমের মধ্যে হাতাহাতি শুরু হলো। রণজয় অসুস্থ শরীরেও রাগের চোটে হাসিমকে দেওয়ালে আছড়ে ফেললেন। ঠিক তখনই সমরেশ চৌধুরীর ফোনটা আবারও বেজে উঠল, যা হাসিমের পকেটে ছিল। রণজয় ফোনটা তুলে নিল। ওপাশ থেকে সেই রহস্যময় ব্যক্তির গলা ভেসে এলো। হাসিম, কাজ কত দূর এগোলো? কোনো ডিস্টারবেন্স আছে? আইজি প্রবীর চ্যাটার্জি কিন্তু বেশি সময় ফাইলটা আটকে রাখতে পারবেন না। কাল সকালেই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমাকে ওই সিংকোনা বাগানের ল্যাবটা নিয়ে একটা ক্লিন চিট রিপোর্ট দিতে হবে। সব প্রমাণ নষ্ট হয়েছে তো? এমনিতেই এই আইজির হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। ও আমাকে এখন সন্দেহ করতে শুরু করেছে, আর এসব কিছুর জন্য দায়ী রণজয়। আমি ওর লাশ দেখতে চাই, ব্যাস। ওপাশ থেকে সেই অতি পরিচিত গম্ভীর এবং ধীর স্থির কণ্ঠস্বর ভেসে এলো। এমন এক গলা যা রণজয় গত 10 বছর ধরে তার কর্মজীবনে ধ্রুবতারার মতো মেনে এসেছেন। রণজয়ের পায়ের তলার মাটি যেন সরে গেল। এই গলা অবসরপ্রাপ্ত জাস্টিস বিভা সান্যালের। জাস্টিস সান্যাল? আপনি বিজনবাবুর খুনের পিছনে, তার মানে আপনি মাস্টার মাইন্ড? গুরুদেব, অনিমেষ রুদ্র, সমরেশ চৌধুরী, সত্যেন রায়, এদেরকে জেল থেকে ছাড়ানোর পেছনে আপনি আছেন। আমার স্ত্রীকে যে ট্রাক ধাক্কা দিয়েছিল, নিশ্চয়ই তার পেছনেও আপনিই আছেন। আর রতন সোরেন, তাকেও আপনারা নিজেদের কাজে ব্যবহার করেছিলেন, কিন্তু ওকেও আপনারা সরিয়ে দিয়েছেন। কিন্তু তার অসহায় পরিবারটার কথা আপনারা একবারও ভাবেননি। কথাগুলো চিৎকার করে বলতে গিয়েও থমকে গেল রণজয়। মনে মনে একটা পরিকল্পনা করে ফেলল। আমি রানা বলছি। রণজয় সেন শেষ, বলতে পারো রোড চ্যাপ্টার ক্লোজ। আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। চলে এসো আমার সল্ট লেকের গোপন ডেরায়, তবে সাবধান, চারিদিকে কিন্তু নজরদারি চলছে। যতক্ষণ না রণজয়ের মৃত্যুটা নিশ্চিত করতে পারছি ততক্ষণ। এক হাতে রণজয় হাসিমের গলাটা চেপে ধরে আর অন্য হাতে ফোনে কথা বলছে। ফোনটা রাখতেই পুলিশের টিম চারিদিক থেকে ঘিরে ফেলল পুরো ডিপোটা। আর ঠিক তখনই তিথি দৌড়তে দৌড়তে রণজয়ের সামনে এসে দাঁড়ালো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, স্যার, স্যার, রানা শিলিগুড়িতে পৌঁছে গেছে। আর সে মৈত্রী ম্যাডামের কেবিনে ঢুকে একটা ভিডিও করে আমাদের মোবাইলে পাঠিয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, আমাদের এক্ষুনি কিন্তু সেখানে যাওয়া দরকার। এই দেখুন ও কি বলছে। তিথি কথাটা বলেই মোবাইল ফোনটা সামনের দিকে ধরল। যা দেখতে পেল মৈত্রী বেডে বসে আছে। তার গলার কাছে ছুরি ধরে দাঁড়িয়ে আছে রানা, তবে রণজয় ছদ্মবেশে, পরনে পুলিশের পোশাক, চোখে মুখে এক নিষ্ঠুর হাসি নিয়ে এসেছে। চিৎকার করে সে বলছে, মিস্টার রণজয় সেন, তোমার স্ত্রী এখন আমার কবজায়। আমি ওকে নিয়ে যাচ্ছি। কি করবে তুমি এখন? তোমার খেলা যে শেষ। আমি ওকে নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছি। লাইভ ভিডিওটা এখানেই শেষ। স্যার, এখন আপনি কি ভাবছেন? কি করবেন এখন? তিথি কথাটা জিজ্ঞেস করতেই রণজয় কিছুক্ষণ চুপ করে রইল। রণজয়ের পাড়ার তলা থেকে মাটি সরে গেল ঠিকই, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, মৈত্রীকে ক্ষতি করার ক্ষমতা রানার নেই। অনির্বাণ মেয়েগুলোকে গাড়িতে তোলো। আর সায়ন, ব্যাকআপ ডাকো। পুরো জঙ্গলটা পোস্ট দিয়ে ঘিরে ফেলো। আর খেয়াল রাখো, প্রত্যেকটা মেয়েকে আগে হাসপাতালে ভর্তি করতে হবে। ওদের কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়, তাই স্পেশাল ট্রিটমেন্ট দরকার। আর ওই হাসিমকে জিপে নিয়ে তোলো, কিন্তু সাবধান, ও যেন পালাতে না পারে। রণজয় মেয়েগুলোকে উদ্ধার করে নিরাপদে বের করে আনলেন, কিন্তু তার মাথায় তখন কেবল একটি চিন্তা। রানা এখন তার স্ত্রীকে নিয়ে শহর থেকে পালানোর চেষ্টায় আছে। এক মৃত পুলিশ অফিসারের ছদ্মবেশে এক শয়তান খোলা রাস্তায় নেমেছে। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে।
শিলিগুড়ির নার্সিংহোম থেকে মৈত্রেয়ীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রানা যখন শহরের উপর দিয়ে রুদ্ধশ্বাসে পালিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে, ততক্ষণে চারিদিক থেকে পুলিশ পেছন নিয়েছে ওর অ্যাম্বুলেন্সকে। এদিকে রণজয় আর এক মুহূর্ত দেরি করল না। নিজের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে অনির্বাণ, সায়ন আর তিথির ওপরে সমস্ত দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ল শিলিগুড়ির উদ্দেশ্যে। এইদিকে রানা বুঝতে পেরে যায় ওর পেছনে পুলিশের জিপ পিছু নিয়েছে। আবে সালা, চারিদিক থেকে পুলিশ এভাবে পিছু নিয়েছে আমার, তার মানে আমার এই ছদ্মবেশ এখন কাজে লাগবে না। অ্যাম্বুলেন্স চালাতে চালাতে এই কথাটা বলে উঠল রানা। তারপর মুখের ওপর থেকে সেই প্রস্থেটিক মাস্ক টেনে খুলে ফেলল, জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল সেই মুখোশ। শিলিগুড়ি থেকে খাপড়াইল মোড় হয়ে অ্যাম্বুলেন্স যখন নিচের দিকে যাচ্ছিল, ঠিক তখনই দুধিয়ার কাছে আটকে গেল রানার অ্যাম্বুলেন্স। লক্ষ্য করল সামনে পুলিশের ভ্যানের সারি দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেক পুলিশের হাতে রিভলভার তাক করা ওর অ্যাম্বুলেন্সের দিকে। তুমি আর পালাতে পারবে না রানা, তোমার খেলা শেষ, অ্যাম্বুলেন্স থেকে নেমে এসো। একজন পুলিশ অফিসার চিৎকার করে কথাটা বলতেই গাড়ি থেকে নেমে এলো রানা, তবে সাথে করে নামলো মৈত্রেয়ীকে নিয়ে। মৈত্রেয়ীর গলায় ছুরি ধরে রানা চিৎকার করে বলল, আমাকে যদি গুলি করেছ তো তোমাদের প্রিয় অফিসারের বউ এখানেই শেষ হয়ে যাবে। আমি কিন্তু নিজের প্রাণের ভয় করি না, তবে গুলি যদি লাগে তো আমিও ছেড়ে কথা বলবো না। রানা চিৎকার করে কথাগুলো বলতে থাকে। এদিকে মৈত্রেয়ীও নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে ব্যর্থ হয়। দেখো রানা, তোমার শত্রু তো আমাদের ডিপার্টমেন্টের সাথে রণজয় স্তরের স্মৃত কিছু করেনি, ওকে ছেড়ে দাও। তোমার যা বোঝাপড়া তা আমাদের সাথে। না না, ওসব তোমাদের মন ভোলানো কথায় আমি তো ভুলবো না স্যার। আমাকে যেতে দিন বলছি, নইলে কিন্তু মুশকিল আছে। রানা যখন পুলিশের দলকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, ঠিক তখনই রণজয় নিখুঁত নিশানায় রানার হাতের কবজিতে একটা বুলেট এসে লাগলো। আর্তনাদ করে রানা ছুরিটা ফেলে দিতেই রণজয় ঝাঁপিয়ে পড়ল ওর উপরে। দীর্ঘক্ষণ চলল ওদের ধস্তাধস্তি। তারপর রানা নিজেকে রণজয়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়তে লাগলো। ঠিক তখনই সোজা হয়ে দাঁড়ালো রণজয় আর নিজের মনেই বলল, রাহুল আর বিজনবাবুর আত্মা আজ শান্তি পাবে রানা। বলেই রণজয় ট্রিগার টিপল। গুলিটা সোজা গিয়ে রাখলো রানার ডান পায়ে। হুমড়ি খেয়ে পড়ল রানা। তারপর বাঁ পায়ে গুলি করতেই আর্তনাদ করে উঠল। তারপর পুলিশের দলবল সহ রণজয় গিয়ে সামনে দাঁড়ালো। কপাল লক্ষ্য করে গুলি করল রণজয়। নিমেষের মধ্যে নিথর হয়ে গেল রানার শরীরটা, চারিদিকে রক্তে ভেসে যেতে লাগলো। রানার এনকাউন্টার হলো স্বয়ং তার নকল করা চেহারার সামনে। আর ঠিক তখনই রানার পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল। সেটাতে তখনও একটা কল অ্যাক্টিভ ছিল। রণজয় ফোনটা কানে নিতেই ওপাশ থেকে এক শান্ত, অত্যন্ত মার্জিত এবং সুপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। রানা, ডুয়ার্সের জঞ্জাল কি পরিষ্কার হলো? আর ওদিকে মৈত্রেয়ীকে সরিয়ে দিয়েছ তো? আর হ্যাঁ, ওই তুমি বলছিলে না যে আমার সাথে দেখা করবে, সেটা খুব তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ আমি আজকেই শহর ছাড়ব। রণজয় বুঝতে পারল রানা মারা গেছে এটা জানাজানি হলে আসল মাস্টারমাইন্ড সতর্ক হয়ে যাবে, তাই সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। রণজয় সেনকে চিরতরে শেষ করে দিয়েছি, আর মৈত্রীও এখন আমার কবজায়। সাবাস সাবাস রানা, তবে তোমাকে এখন আর রণজয়ের গলায় কথা বলতে হবে না। তুমি সত্যিই অপ্রতিদ্বন্দ্বী। প্রবীর চ্যাটার্জি এখনো ভাবছে রণজয়ী সন্ত্রাসীদের সাথে লড়াই করছে। ওদিকে সমরেশ আর অনিমেষ, রুদ্র বর্ডারের সেফ হাউসে পৌঁছে গেছে। শোনো, তুমি এখনই আমার সল্টলেকের সেই পুরনো গেস্ট হাউসে চলে এসো। লঙ্কাপাড়া ডিপোর সেই চূড়ান্ত কনসাইনমেন্টের কাগজপত্রগুলো নিয়ে আমি সেখানেই অপেক্ষা করছি। আজ রাতে আমাদের প্রজেক্ট চাবুক সফল হলে ডুয়ার্স আমাদের হাতের মুঠোয় থাকবে। আসছি স্যার। ফোনটা কেটেই রণজয় শিলিগুড়ি থেকে সোজা রওনা দিল আলিপুরের উদ্দেশ্যে। মৈত্রেয়ীকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে অফিসে তড়িঘড়ি ঢুকল রণজয়। তারপরে বলল, অনির্বাণ, তিথি, সায়ন, আমাদের অ্যাকশন শুরু করতে হবে। জাস্টিস সান্যাল ভাবছেন রানা বেঁচে আছে, উনি নিজেই আমাকে ওনার কাছে ডেকে পাঠিয়েছেন। অনির্বাণ, তুমি এনসিবি আর লোকাল ফোর্সকে তৈরি রাখো। আমরা সল্টলেকের ওই গেস্ট হাউস ঘিরে ফেলবো, কিন্তু আমি আগে একা ঢুকবো রানার পোশাকে। ওনাকে দিয়ে সবটা কিন্তু কবুল করাতে হবে। কিন্তু স্যার, আলিপুরদুয়ার থেকে সল্ট লেক যাওয়াটা সময় সাপেক্ষ।
আপনি যাবেন কিভাবে? আর তিনি তো আজ বিকেলে আপনার সাথে দেখা করবেন বলেছেন। অনির্বাণ কথাটা বলতে রণজয় বলল, হেলিকপ্টারে যাব। স্যার, বিভা সান্যাল কিন্তু খুবই ধূর্ত। উনি যদি একবারও সন্দেহ করেন। রণজয় হাসল, তবে সেই হাসিতে ছিল আগুনের তেজ। সেসব বোঝার আগেই আমাকে ওর পেট থেকে কথা বের করে সমস্ত স্বীকারোক্তি করাতে হবে। হেলিকপ্টার করে রণজয় পুরো টিম পৌঁছল সল্টলেকে। সল্টলেকের সেই নির্জন গেস্ট হাউসের স্টাডি রুমে জাস্টিস বিভা সান্যাল আরামকে দাঁড়ায় বসে এক গ্লাস দামি পানীয়তে চুমুক দিচ্ছিলেন। ঘরের আলো খুব কম। রণজয় মাথায় একটা হুডি টেনে মুখটা কিছুটা আড়াল করে ঘরে ঢুকল। বিভা সান্যাল ঘুরে তাকালেন। এসো এসো রানা, কাজটা নিখুঁত হয়েছে তো? প্রবীর চ্যাটার্জি যেন ঘুণাক্ষরেও টের না পায় যে তুমি রণজয় সেজে বিজনবাবুর ফাইলটা আমার কাছে এনেছো। সব ঠিক আছে স্যার, কিন্তু একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। বিজন চক্রবর্তী কি সত্যি আমাদের ল্যাবের হদিশ পেয়েছিলেন? বিজন আমার ছাত্র ছিল, কিন্তু ও বড্ড বেশি নীতিবান হতে চেয়েছিল। সমরেশ চৌধুরী যখন লঙ্কাপাড়া চা বাগানের ওই পরিত্যক্ত ডিপোটাকে আমাদের লজিস্টিক হাব বানালো, তখন বিজন সেখানে হানা দেয়। ও ধরে ফেলেছিল যে অ্যাবডন লজিস্টিক্সের ট্রাকগুলো অর্গান পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। রতন সোরেনকেও তো সেই কারণেই সরাতে হয়েছিল। সে ছিল ওই ট্রাকের ড্রাইভার যে চ্যারিটি ট্রাস্টের কন্টেইনারে মেয়েদের ব্লাড কিট দেখে ফেলেছিল। আর বিজন কিভাবে জানি না, সবকিছু জেনে ফেলে, তাও আবার এত তাড়াতাড়ি। তাই তো তোমাকে বললাম যে বিজনকে রাস্তা থেকে সরিয়ে দাও। আর তুমি তো জানো আমাদের ওই HT90 সলিউশন কত কার্যকরী। তুমি ওকে ইনজেক্ট করার পর ওর শরীরটা পুড়িয়ে দেওয়ার আইডিয়াটা তো আমারই ছিল, যাতে ফরেন্সিক রিপোর্টে কোনো ড্রাগ না পাওয়া যায়। আর সমরেশ চৌধুরী, সত্যেন্দ্র রায়, অনিমেষ রায় এদেরকে বের করলেন কিভাবে? ওদের উপর তো যথারীতি উপযুক্ত প্রমাণ ছিল। রণজয় রানার ছদ্মবেশে কথাটা বলতেই বিভাস একটু থেমে আরও যোগ করলেন। অনিমেষ, রুদ্র আর সমরেশকে জেল থেকে বের করার জন্য আমি আমার পদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেছি। সত্যেনকেও আমি প্রোটেকশন দিচ্ছিলাম, কারণ ডুয়ার্সের ওই সিঙ্কোনা বাগান থেকে যে কয়েক হাজার কোটি টাকার অর্গান ব্যাংক আমরা তৈরি করছি, তার সামনে বিজন বা রণজয় সেনরা খুব সামান্য বাধা মাত্র। আজ রণজয় নেই, এবার ডুয়ার্স আমাদের রাজত্ব। বিভা সান্যাল যখন নিজের সাফল্যের বর্ণনা দিচ্ছিলেন, ঠিক তখনই রণজয় তার মাথার হুডিটা সরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ঘরের জোরালো আলোটা জ্বালিয়ে দিলেন তিনি। বিভা সান্যাল চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রানা, এ কি? রণজয়, তুমি জীবিত আছো? রণজয় তার রিভলভারটা বিভাসের দিকে তাক করে ঠান্ডা গলায় বললেন, রানা নরকে পৌঁছে গেছে জাস্টিস সান্যাল। আর আপনার এই স্বীকারোক্তি, বিজনবাবুর খুন থেকে শুরু করে রতন সোরেনকে গুম করা, সমরেশ অনিমেষদের জেল থেকে বের করা, সবটাই এই কমিউনিকেটরের মাধ্যমে রেকর্ড হয়ে গেছে। এবার আপনার পিছনে একবার তাকান। বিভা সান্যাল ঘরে ঢুকলেন। গেস্ট হাউসের সমস্ত দরজা জানলা দিয়ে স্বয়ংক্রিয় রাইফেল হাতে কমব্যাট ফোর্স ঢুকে পড়েছে। অনির্বাণ আর তিথি সামনে দাঁড়িয়ে। তিথির হাতে থাকা ল্যাপটপে তখন সেই অডিও রেকর্ডিংটা বাজছে। জাস্টিস সান্যালের হাতের গ্লাসটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার সেই মার্জিত মুখোশটা এক মুহূর্তের মধ্যে খসে পড়ে সেখানে ফুটে উঠল এক কুৎসিত অপরাধীর মুখ। তিনি বুঝতে পারলেন রণজয় সেনকে ছদ্মবেশী রানা ভেবে তিনি নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করে দিয়েছেন। জাস্টিস সান্যাল, আপনি তাহলে অপরাধ জগতের গুরুদেব। রণজয় এই কথাটা বলা মাত্রই বিভা সান্যালের সেই শান্ত গলাটা বদলে গিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। রণজয়, রণজয়, তুমি এখনো বেঁচে আছো? সাবাস।
আসলে তুমি বড্ড বেশি নীতিবান রণজয়। বিজন চক্রবর্তীও তাই ছিল। সে যখন সিঙ্কোনা ফ্যাক্টরির মাটির নিচের ল্যাবটা দেখে ফেলল, তখন আমার তাকে সরানো ছাড়া উপায় ছিল না। জানো রণজয়, এই দেশপ্রেম আর মানবতা দিয়ে পেট ভরে না। ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যখন আমাদের এই জঙ্গলের মানুষদের উপর হিউম্যান ট্রায়াল করার জন্য কোটি কোটি ডলার দেয়, তখন বিচারকের আসনটা খুব ছোট মনে হয়। তুমি এখন কলকাতায় ফেরারি আসামি। রানা অলরেডি তোমার নামে খুনের মামলা সাজিয়ে রেখেছে। তুমি আমায় ধরতে পারবে না রণজয়। আপনার খেলা শেষ জাস্টিস সান্যাল। আপনাদের মতো মানুষের জন্য ডিপার্টমেন্টের উপরে কেউ ভরসা রাখে না। আমি এবার সবটা শেষ করে দেব। যতদিন রণজয় বেঁচে আছে ততদিন আপনাদের মতন এই আগাছাকে জন্মাতে দেবে না এই দেশে। উফস, রণজয়, তুমি আজও আমার সব হিসেব উল্টে দিলে। বিজন চক্রবর্তীকেও আমি অনেক বুঝিয়েছিলাম। সে যখন মানবাধিকার কমিশনের আড়ালে আমাদের এই অর্গান পাচারের রুটটা ধরে ফেলল, তখন তাকে সরানো ছাড়া উপায় ছিল না। সে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল রণজয়, আর আমি রানাদের পাঠিয়েছিলাম তাকে HT90 দিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে। আর ওই ট্রাক মালিক রতন সোরেন, সেও তো এই বাগানেরই লোক ছিল, যে আমার চ্যারিটি ট্রাস্টের লরিতে পাচার হওয়া কন্টেনার দেখে ফেলেছিল। আপনি মানবাধিকারের মুখোশ পরে এত বড় অপরাধ করছিলেন? আইজি প্রবীর চ্যাটার্জিকেও আপনি ব্যবহার করেছেন। প্রবীর আমার হাতের পুতুল মাত্র। ও বেচারা এসবের কিছুই জানে না, শুধু আমাকে বিশ্বাস করে। কিন্তু তোমার জন্য আমাকে এখন সন্দেহ করতে শুরু করেছে। তাকে আমি বিশ্বাস করিয়েছিলাম যে বিজনবাবু হার্ট অ্যাটাক করেছেন, এবং এ নিয়ে তদন্ত বাড়লে পুলিশের ইমেজ নষ্ট হবে। সে শুধু আমার হুকুম পালন করেছে। জাস্টিস সান্যাল, আপনি ভুলে গেছেন আমিও একসময় আপনারই ভক্ত ছিলাম। তাই চালাকি শুধু আপনি জানেন না, আমিও জানি। আপনি ল্যাপটপে যে কনফারেন্স কলটা করেছেন, তিথি সেটাকে লাইভ স্ট্রিম করে দিয়েছে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর পোর্টালে। আপনি যে বিজনবাবুকে খুনের নির্দেশ দিয়েছিলেন, তার অডিও ফুটেজ এখন দেশের সমস্ত নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ। বিভাস সান্যালের ওদিকে গলার স্বর এবারে পাল্টে গেল। তিনি বুঝতে পারলেন তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পরের কয়েক ঘন্টায় তোলপাড় হয়ে গেল প্রশাসন। কলকাতার একটি অভিজাত বাংলো থেকে জাস্টিস বিভাস সান্যালকে গ্রেফতার করা হলো। সমরেশ চৌধুরী আর অনিমেষ রুদ্র পালানোর সময় বর্ডারে বিএসএফের হাতে ধরা পড়লেন। এক সপ্তাহ পর চিলাপাতার জঙ্গলে আবার বিকেলে রোদ খেলা করছে। রণজয় আর অনির্বাণ দাঁড়িয়ে আছে রাহুলের সেই স্মৃতিস্তম্ভের সামনে। পাশে তিথি আর সায়ন। মৈত্রেয়ী এখন অনেকটাই সুস্থ। তিনি রণজয়ের হাতটা শক্ত করে ধরে আছেন। রণজয় আকাশের দিকে তাকিয়ে বললেন, অনির্বাণ, যে মানুষটা আমাদের ন্যায় বিচার শেখাতেন, তিনিই ছিলেন অন্ধকারের রাজা। ভাবলে অবাক লাগে। কিন্তু স্যার, আপনি প্রমাণ করে দিলেন মুখোশ যত বড়ই হোক, সত্যের সামনে সেটা তাসের ঘর। রানা মারা গেছে, কিন্তু বিজনবাবু বা রাহুলের রক্তঋণ আমরা কোনো দিন ভুলব না। ডুয়ার্সের জঙ্গল আজ শান্ত, কিন্তু রণজয় জানে এ লড়াই থামবার নয়। যতদিন বিভাস সান্যালদের মতো মানুষরা মুখোশ পরে বসে থাকবে, ততদিন রণজয় আর অনির্বাণদের সজাগ থাকতে হবে। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে, এবং এইরকম গল্প আরও শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরও তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।